আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ আমাদের ব্যাচের হচ্ছে যে এর আগে আমরা দুইটা ডেমো ক্লাস করে ফেলেছি। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং মানে 30টা প্ল্যান্ড ক্লাসের ভিতরে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আজকে থেকে হচ্ছে যে আমরা ডিরেক্টলি আগাতে থাকবো আমাদের প্ল্যান অনুযায়ী। এখন এখানে ভিতরে 30টা লেখা আছে, এর মানে এই না যে আমাদের এক্স্যাক্টলি 30টা ক্লাস হবে। এখানে ভিতরে অবভিয়াসলি আমাদের একটু বেশিই লাগবে, কারণ হচ্ছে যে ধরে নেন গ্যাপ ফিলিং এর জন্য আমাদের একটা ক্লাস দেওয়া আছে। আপনাদের যদি কারোর এখানে ভিতরে টাইম বেশি লাগে, ঠিক আছে, বুঝতে একটু কষ্ট হয়, দেখা গেল যে অনেকে এই টপিকটা একটু ক্লিয়ার হয় না, তো আমার ডেফিনেটলি এটার উপর এক্সট্রা ক্লাস দিতে হবে। দেখা গেল ট্রু ফলস এর উপর প্রবলেম রয়ে গেছে, ডেফিনেটলি এক্সট্রা ক্লাস আছে, তাই না? তারপর দিয়ে হচ্ছে যে দেখা গেল যে ম্যাপটা ক্লিয়ার হয় নাই, আবার করানো লাগলো। দেখা গেল যে কোন একটা টপিকে সমস্যা ছিল, ওটা করানো লাগলো। সো জাস্ট 30টা দেয়া আছে আমাদের, যেহেতু 2 থেকে 3 মাসের টার্গেট বলে বলে দেওয়া আছে। সো একটু বেশি লাগতে পারে, আর এর মধ্যে হচ্ছে কেউ যদি আগে থেকে আগাতে পারেন, যেমন কিনা হচ্ছে আমি এই কারণে বলছি এটা প্রিন্ট করে রাখবেন। সো প্রিন্ট করে রাখলে কি হবে, আপনি জানবেন আমরা কিভাবে আগাচ্ছি। সো আপনি যদি বাসায় করে রাখতে পারেন, ওকে ফাইন, আপনি আগে যাবেন। আর যদি হচ্ছে যে আপনি ক্লাসের ফ্লো এর সাথে আগাতে চান, তাও ভালো, কোনো সমস্যা নেই। তো চলেন আজকে আমরা হচ্ছে যে আমাদের রিডিং এর প্রথম ক্লাসটা করি। এর আগে অবশ্যই আমরা রিডিং এর ক্লাস করেছি, বাট তারপরও আমরা হচ্ছে যে আজকে আমাদের ক্লাসটা করি। যাই হোক, রিডিং এ আমাদের কিছু বেসিক কথাবার্তা একটু আমাদের বলা দরকার। আচ্ছা, আমাদের ইতিমধ্যে আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের যে রিডিং মডিউলটা, এই রিডিং মডিউলটা, আচ্ছা, এখন কথা আসতেছে যে আমাদের রিডিংটা নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলি। আপনাদেরকে আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে আমাদের যে আইএলটিএস এর পরীক্ষাটা 2 দিনে হয়, একদিনে স্পিকিং হয় আর বাকি 3টা মডিউল আরেক দিনে হয়। তো যেদিন আমাদের এই 3টা মডিউল হয়, লিসেনিং, রিডিং এবং রাইটিং, তো কখন কোনটা হয়? লিসেনিংটা আমাদের হচ্ছে যে প্রথমে হয়, আপনি ঢুকবেন যখন পরীক্ষার হলে, ঢোকার পরে হচ্ছে যে কি কি হয় একটু বলি। আইএলটিএস পরীক্ষার এক্সাম হলটা সম্পর্কে আজকে একটু টাইম নেই, হ্যাঁ, কিছু হচ্ছে যে আজে বাজে আলোচনা করি। তো যাই হোক, আপনি হচ্ছে যে যখন ঢুকবেন প্রথম দিন, প্রথম দিনের আলোচনাটা আমি করতেছি। মানে এই 3টা পরীক্ষা যেদিন থাকে আর কি, ওই দিন স্পিকিংটা আগে হতে পারে পরেও হতে পারে। জাস্ট এই 3টা পরীক্ষার কথা বলি, যেদিন এই 3টা পরীক্ষা হবে ওই দিন কি হয়। আচ্ছা, তো আপনি যখন হচ্ছে এক্সাম হলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে আপনাকে চেকিং টেকিং তো ওরা করবেই, মাস্ট, ঠিক আছে। কোনো ধরনের মোবাইল বলেন হাবি জাবি এগুলো কিছু রাখা যাবে না, এটা আপনারা জানেন, জানার কথা। তো চেকিং টেকিং করে হচ্ছে আপনাকে ফার্স্টেই একটা চেকিং করবে, ঠিক আছে। ঢুকার সময়, আপনি গেট দিয়ে ঢুকার সময় হচ্ছে যে আপনাকে এরা হচ্ছে যে মেটাল স্ক্যানার দিয়ে, তারপর হচ্ছে বডি স্ক্যানার দিয়ে চেকিং করে আপনাকে ভিতরে ঢুকাবে। ঢোকার পরে আপনাকে হচ্ছে একটা ওয়েটিং লাইনে বসাবে। তারপর দিয়ে হচ্ছে যে প্রত্যেককে এখানে ইন্ডিভিজুয়ালি চেকিং টেকিং করে মেইন রুমের ভিতরে ঢুকাবে আর কি, মেইন রুম না, মানে আরেকটা চেকিং রুমের ভিতরে ঢুকাবে। সো প্রথমে কি হলো ধরে নেন, আপনাকে প্রথমে কি হলো, আপনাকে হচ্ছে এখানে বডি স্ক্যানার, মেটাল স্ক্যানার দিয়ে আপনাকে চেক করলো কোনো অস্ত্র টস্ত্র এসব কিছু আছে কিনা, যদিও থাকে না, বাট ফর্মালিটি। আচ্ছা, তারপর দিয়ে হচ্ছে আপনাকে ধরে নেন আপনি হাঁটতে হাঁটতে করিডোর দিয়ে গেলেন, যাওয়ার পরে হচ্ছে যে এখানে আপনার একটা রেজিস্ট্রেশন টাইপের করা লাগে। আপনার হচ্ছে যে ওই পাসপোর্ট নাম্বারটা বা ইউজার নেমটা, আইডিটা, এরকম কিছু একটা দেওয়া লাগে, ওটা একটু এন্ট্রি টেন্ট্রি করা লাগে। কিছু কিছু ভেন্যুতে, কিছু কিছু ভেন্যুতে হয়তো বা করার নাও লাগে। আচ্ছা, তো এই সিট গুলো চারদিকে যে সিট টিট থাকে, আপনি বসবেন। বসার পরে হচ্ছে যে আপনাকে একটা দরজা দিয়ে একজন 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 করে চেক করে করে হচ্ছে যে ঢুকাবে। এখানে হয়তো আপনাকে একবার চেক করবে আপনার কিছু আসেট আছে কিনা। শুধুমাত্র টাকা ব্যতীত কোনো ধরনের কাগজ রাখা যায় না বডির ভিতরে। আপনার যদি ইরেজার থাকে, ইরেজারের উপরে কভারটা থাকে না, কভারটাও খুলে ফেলাই দেয় ওরা, ঠিক আছে। আপনি হচ্ছে যে বুঝতেছেন তো কি পরিমাণে ইয়েটা হয়, চেকিংটা হয়। আচ্ছা, তারপরে আপনি এখানে ধরে ঢুকবেন। ঢুকার পরে এখানের ভিতরে আছে আপনার একটা ডেস্কের মতো থাকে। ওই ডেস্কের সামনে যে আপনি বসবেন, যাই হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার একটা ছবি তুলবে, মোট কথা হচ্ছে আপনার একটা রেজিস্ট্রেশন করবে, চশমা থাকলে চশমা খুলে ছবি টবি খুলে একটা রেজিস্ট্রেশন করবে। তারপর দিয়ে হচ্ছে এদিক দিয়ে আবার আসবেন। আইসা হচ্ছে যে আপনি এখানে ভিতরে একটা ডেস্ক থাকে, পাশে একটা ডেস্ক থাকে। তো ওই ডেস্কের ভিতরে আপনার হচ্ছে যে বিভিন্ন এন্ট্রি টেন্ট্রি করে আপনাকে খুব সুন্দরভাবে সম্বোধন করবে।
তারপর দিয়ে হচ্ছে আপনার এখানে দুই জায়গাতে এন্ট্রি এন্ট্রি শেষে আপনাকে হচ্ছে যে মেইন ক্লাসরুমের ভিতরে ঢুকে দেবে, ধরে নেন এটা হচ্ছে আপনার মেইন ক্লাসরুমটা। সো দেখবেন একজন একজন করে আস্তে আস্তে অনেকগুলা চেয়ার, এবং প্রত্যেকটা চেয়ারের ভিতরে বা ডেস্কের অনেকটুকু ফাঁকা থাকে, ঠিক আছে। সো এটা মনে করার কোনো চান্স নাই যে যাই একটু দেখে দেখে লিখে ফেলবো, চান্সেসটা নাই। আচ্ছা, তারপর দিয়ে হচ্ছে যে আপনি ঢুকবেন, ঢুকে হচ্ছে যে আপনি আপনার এখানে ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখবেন, খুব নীরব, ঠিক আছে, খুব নীরবতা হচ্ছে যে বিরাজমান একটা অবস্থা। আপনি এখানে ভিতরে একটা কলম পড়লে হচ্ছে কলমের সাউন্ড হবে, এরকম একটা নীরব অবস্থা। তো আপনি হচ্ছে যে ঢুকিয়া রুমটার ভিতরে, মেইন রুমটার ভিতরে আপনি আপনার চেয়ার টেয়ার খুঁজবেন। আপনি খোঁজার সময় দেখবেন যে কেউ আপনাকে কিছু বলতেছে না, খুব নিরিবিলি অবস্থা। তো আপনি সিরিয়ালি হচ্ছে আপনারটা খুঁজবেন, চাইলে এখানে হচ্ছে এক্সামিনার যিনি থাকেন ওনাকে আপনি জিজ্ঞেস করলে আপনাকে হেল্প করবে। আপনি হচ্ছেন যে মূলত আপনাকে হেল্পই করে, আপনার নিজের খোঁজা লাগেও না। আপনি ঢুকার সময় আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বারটা অনুযায়ী আপনাকে চেয়ারে নিয়ে বসিয়ে দিয়ে আসবে। খুবই খুবই সুন্দর ব্যবহার ওইখানের ভিতরে, খুবই সুন্দর ব্যবহার থাকে, খুবই প্রফেশনাল একটা ব্যবহার। তা আপনি আপনার বেঞ্চে যাইয়া বসবেন, বসার পরে হচ্ছে যে দেখবেন যে আপনার বেঞ্চের উপর একটা ছোট্ট ব্যাগ দিয়ে আছে, একটা পাউচ টাইপের, ওটার ভিতরে দুইটা কলম থাকে, দুইটা পেন্সিল থাকে, ইরেজার থাকে, শার্পনার থাকে, ঠিক আছে, নেসেসারি যা যা লাগে তা তা থাকে। তো আপনি হচ্ছেন যে বসবেন, সামনে দেখবেন একটা হেডফোন আছে, মোস্ট অফ দ্য টাইম হেডফোন গুলো থাকে ব্লুটুথ। তো আপনার তখন হেডফোনটা পরার দরকার নেই, আপনি চুপচাপ দিয়ে বসে বসে থাকবেন। এরপর দিয়ে কি হয়, এরপর দিয়ে হচ্ছে যে যখন মোটামুটি সবগুলো স্টুডেন্ট আসে, এটা কিন্তু অনেক টাইম নেয়, ঠিক আছে। এখান থেকে ঢুকা শুরু থেকে শুরু করে একদম এক্সাম শুরু হওয়া পর্যন্ত অনেকটা টাইম নেয়, অনেকটা টাইম নেয়, ঠিক আছে। সো আপনি হচ্ছেন যে অনেকটুকু রিল্যাক্স টিল্যাক্স হবেন। আর এখানে ঢুকে যাওয়ার পরে আপনি সচরাচর ওয়াশরুমে যেতে পারবেন না, এটা একটা বড় বিষয়, ঠিক আছে। সো ওয়াশরুমে যাওয়ার হলে আগেই যায় ক্লিয়ার টিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আপনি গিয়ে বসলেন, বসার পরে আপনাকে হচ্ছে যে বেঞ্চের উপরে হেডফোন থাকবে, এটা পাউচ ব্যাগ থাকবে, এগুলা থাকবে। সো ধরাটার দরকার নেই, পাউচ ব্যাগটা আপনি ধরতে পারেন, কলম টলম একটু ঘেটে ঘুটে দেখতে পারেন, যাই হোক এটা আপনার ইচ্ছা। তারপরে যখন কিনা ক্লাসরুম ফিল আপ হয়ে যাবে গিয়ে, মোটামুটি সব স্টুডেন্ট এসে পড়বে, তখন হচ্ছে যে আরো এক্সামিনার আসবে, দেখবেন একটা সুটকেস নিয়ে আসছে, সুটকেস নিয়ে এসে হচ্ছে যে সুটকেসটা টেবিলের উপরে রাখবে। সুটকেস থেকে হচ্ছে যে কোশ্চেন টোশ্চেন বের করবে, ঠিক আছে, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি সিল টিল মার্ক, খুবই প্রোটেক্টেড এরকম করে হচ্ছে যে। আর বাই দ্য ওয়ে আইএলস এ হচ্ছে যে অটো পাস, প্রশ্ন পাস এরকম কোনো কিছু নাই, তো ওইটা আশা রাখার দরকার নেই। আচ্ছা যাক, তো হচ্ছে এটা ওয়েট টের করবে, আপনাকে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিবে, আপনাকে ঘড়ি দেখাবে, ঘড়িটা বারবার ফিক্স করবে ঠিক আছে কিনা, চেক করবে, তারা সবকিছু চেক করবে। আপনার হচ্ছে যে প্রতিটা জিনিস তারা খুব ভালোভাবে চেক করবে। তারপর দিয়ে হচ্ছে আপনাকে বুঝিয়ে দিবে যে পরীক্ষা এত টাইমের, এটা এত টাইমের, এখন এটা হবে তখন এটা হবে, আচ্ছা কি কি হবে। তো প্রথমে আপনার লিসেনিং টেস্টটা হয়, ঠিক আছে, প্রথমে হচ্ছে লিসেনিং, তারপর দিয়ে হয় রিডিং, তারপর দিয়ে হয় রাইটিং। ওকে, সো প্রত্যেকটার মাঝখানে আপনি কিছু কিছু ব্রেক পাবেন, এমন না যে হচ্ছে যে ধুমধাম ধুমধাম করে হইতেছে, কিছু কিছু ব্রেক পাবেন, মোটামুটি সময় পাবেন, ঠিক আছে। আপনার হচ্ছে যে যে রাইটিং এর পেপার মানে যে কাগজটা দিবে অ্যান্সার শিটটা, ওটা কালেক্ট, ওইগুলো পর্যন্ত একটা মোটামুটি ভালো সময় আপনি পাবেন। আচ্ছা, হয়ে গেল। তো মোটামুটি একটা ভালো সময় আপনি পাবেন। তো এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। তো তো যাই হোক, আপনি হচ্ছেন যে যখন দেখবেন যে আপনি সময় টময় পাচ্ছেন, একদম চিল থাকেন, কোনো প্যারা নাই। তারপর দিয়ে কি হয়, তারপর দিয়ে হচ্ছে যে আপনাকে বলবে যে হেডফোন গুলো পরে নেন, সবাইকে ইনস্ট্রাকশন দিবে হেডফোন গুলো পরে নেন আপনার যখন লিসেনিংটা শুরু হতে থাকবে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে যে আপনার মোটামুটি দেখবেন যে হার্টবিট একটু বাড়তেছে। প্রথমে কি হয়, ঢুকার সময় হার্টবিট অনেক অনেক বাড়তি থাকে, ঠিক আছে, প্রেশারটা দেখবেন অনেক হাই, বিপি অনেক হাই। ঢুকবেন, ঢুকে হচ্ছে যে রুমের ভিতরে দেখবেন ফাঁকা, সব চুপচাপ, সবকিছু হচ্ছে থমথমে পরিবেশ। বসবেন, কতক্ষণ বসার পরে দেখবেন হার্টবিট বা হচ্ছে আপনার বিপি আস্তে 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 অনেকটা নেমে যাবে। খুব একটা মজার ব্যাপার। আচ্ছা, কিন্তু যখন কিনা বলবো যে হেডফোনটা পরে নাও, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, শুরু হতে যেতেছে, থিংস আর গেটিং সিরিয়াস। ওকে, সবকিছু সিরিয়াস হয়ে যাচ্ছে। তারপর দিয়ে কি হবে, আপনি হচ্ছেন যে আপনার হেডফোনটা পরলেন, খুব ভালো কথা। হেডফোনটা পরার পরে তারা হচ্ছে বিভিন্ন অডিও প্লে করবে, অনেকটা সময় নিবে, বারবার হচ্ছে যে তারা এই হেডফোন গুলো চেক করবে, ঠিক আছে, আপনার সুন্দরভাবে শুনতে পারতেছেন কিনা, কোনো ধরনের ডিস্টোরশন আছে কিনা, কোনো ধরনের ল্যাগ আছে কিনা। আপনি প্রতিটা হেডফোন কিন্তু অলরেডি তারা চেকড রাখে, ঠিক আছে, কোনো ডিফেক্ট থাকে না সচরাচর। বাট তারপরও আপনাকে পড়ায় হচ্ছে যে হেডফোনে অপারেট করাটা শিখাবে, যে হেডফোনে কিভাবে হচ্ছে সাউন্ড বাড়ানো লাগে, কিভাবে কমানো লাগে, ঠিক আছে, কোন সুইচে টিপ দেওয়া লাগবে, কোন সুইচে টিপ দেওয়া লাগবে না, সবকিছু দেখাবে আপনাকে। সো ওই টাইমটা আর কি লিসেনিং এ সেরকম অনেকবার চেক টেক করাবে,
করানোর পর যখন কিনা মোটামুটি আপনি ওকে ফাইন, সবাই বলবো যে ঠিক আছে, আমার হেডফোনের সাথে আমি কমফোর্টেবল, এটাতে আমি ভালোভাবে শুনতে পারতেছি, এটা আমি অপারেট করতে পারতেছি, আমি এটা মোটামুটি পারি, মানে এটা সবকিছু ঠিকঠাক আছে, আপনাকে অ্যান্সার শিট দিবে। দেওয়ার পরে হচ্ছে যে আপনাকে কি করবে, আপনাকে হচ্ছে যে হেডফোন গুলো পড়তে বলবে যখন পরীক্ষাটা শুরু হবে। So, আপনি হেডফোনটা পড়বেন, আপনি লিসেনিং শুনবেন, আপনার সামনে অ্যান্সার শিট থাকবে, আপনি অ্যান্সার অ্যান্সার লিখে লিখে চলে যাবেন। শেষ, লিসেনিং যখন শেষ, অটোমেটিক হচ্ছে যে অডিও শেষ হয়ে যাবে, আপনাকে বলবে যে পেন ডাউন বা পেন্সিল ডাউন, আপনি আর তখন আর কিছু লিখতে পারবেন না, আপনি রেখে দিবেন। আপনাকে বারবার বলবে যে আপনি পেন্সিল রাখেন বা কলম রাখেন। এন্ড যেহেতু এটা একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট এন্ড সবাই খুবই ম্যাচিওর, সো এরকম হচ্ছে যে এসএসসি এইচএসসি আমরা করতাম না যে টিচাররা খাতা টানতেছে আমরা লিখতেছি, এসব টাইপের কিছু করা যাবে না, এটা খুবই লেম একটা কাজ। এরকম একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট, এটা খুবই লেম একটা কাজ। আপনাকে পেন্সিল বা পেন রাখতে বলছে, রাখেন, শেষ, কিছু করার নেই, রেখে দিবেন। আচ্ছা, কারণ আপনি যদি উল্টাপাল্টা করেন এটা আপনার একটা সাইলেন্ট এক্সপেল আপনি হইতে পারেন। আচ্ছা, রাইখা দিলেন, লিসেনিংটা হয়ে গেল। আপনার কাছ থেকে অ্যান্সার শিটটা খুব সম্ভবত নিয়ে যায়, না যেন আপনার কাছে রেখে দেয়, আমার ঠিক মনে নেই, নিয়ে যাওয়ার কথা। আচ্ছা, তারপর দিয়ে কি হবে, রিডিং এর সময় হচ্ছে যে আপনার যখন সবার কাছে অ্যান্সার শিট কালেক্ট করা হয়ে যাবে, সবকিছু ডান, তারপর দিয়ে রিডিং এর আগে আপনাকে বুঝাই বলবে যে আপনার কাছে এতটুকু টাইম থাকবে, টাইম ওয়েস্ট করবেন না, ফর্মালিটি মার্কার কথাবার্তা আপনাকে বলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর দিয়ে হচ্ছে আপনাকে কোশ্চেন দিবে, আপনি হচ্ছেন যে সবাইকে আগে কোশ্চেন দিবে এবং আপনাকে বলবে কোশ্চেন উল্টানো যাবে না, যেটা আমরা এইচএসসি তে দেখি। যতক্ষণ পর্যন্ত না সবাই পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না টাইমার স্টার্ট হচ্ছে, আপনি কোশ্চেন উল্টাতে পারবেন না। তারপর দিয়ে যখন টাইমার স্টার্ট হবে, আপনি কোশ্চেন উল্টাবেন, আপনি পড়বেন, আপনি হচ্ছে যে সবকিছু লিখবেন। তারপর দিয়ে যখন টাইম আপ, টাইম আপ, ঠিক আছে, আপনি আপনার কলম রেখে দেবেন, কিছু করার নেই। আপনি, আপনার কাছে মনে হইতেছে আরে অ্যান্সারটা লিখে ফেলি না, সমস্যা কি, আমি তো অ্যান্সারটা জানি, বাট টাইম আপ হয়ে গেলে আপনি এটা রেখে দিবেন, কারণ এক এক মার্কসের জন্য আপনার এক্সামের রিস্ক নেওয়া কখনোই অ্যাপ্রিসিয়েটেড না। আচ্ছা, তারপর দিয়ে আপনার রিডিংটা শেষ, রিডিংটা শেষে কি হবে, আপনাকে হচ্ছে যে সুন্দরভাবে এখন মানে ঝামেলা ঝামেলা শেষ, এরপর দিয়ে আপনাকে রাইটিং এর জন্য কাগজটা আবার সবাইকে দিবে, আপনি কাগজটা পাবেন, রাইটিং এর কোশ্চেন টোশ্চেন পাবেন। তারপর দিয়ে আবার টাইম মতো শুরু হবে, আপনি লেখা শুরু করে দিবেন, লেখা শেষে আবার টাইম আপ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরও আপনি অনেকক্ষণ বসে থাকবেন, সবকিছু কালেক্ট করবে, তারা মেক শিওর করবে সবকিছু ঠিকঠাক মতো আছে, কোনো প্রবলেম হয় নাই, কিছু না। এরপর দিকে আপনাকে ছেড়ে দিবে, আপনি চলে আসবেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আর কি আইএলটিএস পরীক্ষার আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হতে যাচ্ছে। পরীক্ষার আগের রাতে আমি অবশ্যই আরো কিছু জিনিস শিখাবো, কিছু টেকনিক টেকনিক, কিছু হচ্ছে যে আবি যাবি জিনিস শিখাবো, এগুলো এখন শেখানোটা ঠিক না। যদিও টেকনিক বলতে কিছুই নেই, কারণ আপনি এখানে তার কোনো চালাকি কিছুই করতে পারতেছেন না, বাট তারপরেও কিভাবে একটু মার্কস বাড়ানো যায়, এক্সাম হল টেকনিক, এগুলো আমি মানে পর্যায়ক্রমে দেখাতে দেখাতে যাবো যে এই টাইপের কোশ্চেনে আপনি কিভাবে আগাইতে পারেন, এগুলো আমি সব দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাক, যেহেতু আমরা হচ্ছে যে আজকে রিডিংটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, রিডিং এর টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, রিডিং এ যেহেতু আমরা অলরেডি কথা বলেছি যে আমাদের দুই টাইপের কোশ্চেন আছে, টাইপ এ, টাইপ বি। আপনারা যারা ক্লাস করেছেন খুব ভালো করে জানেন, যারা করেন নাই রেকর্ডিং দেখেছেন আশা করি। আচ্ছা, তো যাই হোক, রিডিং এর ভিতরে আমরা কোশ্চেনের টাইপ গুলো জানি, কি করে হচ্ছে টাইম ম্যানেজ করতে হয় এটা একটু বলি। রিডিং এ আপনাকে কয়টা প্যাসেজ থাকবে জানেন তো? তিনটা প্যাসেজ থাকবে, ঠিক আছে, তিনটা প্যাসেজ থাকবে, ধরে নিতে পারেন তিনটা প্যাসেজ আপনার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আকারে আগায়। অর্থাৎ প্রথম প্যাসেজটা একটু সহজ থাকে, ফার্স্ট প্যাসেজটা একটু সহজ থাকে, সেকেন্ডটা একটু ডিফিকাল্ট, থার্ডটা আরেকটু ডিফিকাল্ট। মানে সচরাচর এমনটা থাকে, বাট এক্সেপশন তো হয়, সামটাইমস দেখবেন যে আপনার প্যাসেজ ওয়ানেই এত টাফ দিয়ে দিছে মাথাটা ঘুরে গেছে, ঠিক আছে, তো সচরাচর হয়। আচ্ছা, তো যাক, এখন টাইমটা আপনি কিভাবে বরাদ্দ করবেন বা কিভাবে আপনি আপনার এক্সামটা শুরু করবেন। টাইমটা বরাদ্দ করার চেষ্টা করবেন প্রথম প্যাসেজটাতে যেন আপনার, আচ্ছা, সময় কিন্তু 60 মিনিট, এই তিনটা প্যাসেজ অ্যান্সার করার জন্য সময় আপনার কাছে থাকে 60 মিনিট, এর বেশি না। তো চেষ্টা করবেন প্রথম প্যাসেজটা যেহেতু ইজি থাকে, এটা যেমনি হোক 17 মিনিটে শেষ করার, জাস্ট এনি হাউ 17 মিনিট বা 16, 17 মিনিট, 18 মিনিটের বেশি যেন না হয়, ঠিক আছে। কারণ আপনি যদি দেখেন যে আপনার 18 মিনিটের বেশি যাচ্ছে, এটা একটা ডিফিকাল্ট ব্যাপার। আর আপনি যখন বাসায় মক টেস্ট দিবেন, এই প্র্যাকটিসটা নিয়ে আসবেন যে আপনার ফার্স্ট প্যাসেজটা টোটালি অ্যান্সার যেন 17 মিনিটে হয়ে যায়, কারণ আপনার এটাতে তো 13টা কোশ্চেন থাকতেছে ফার্স্ট প্যাসেজে, এবং 13টাই মোটামুটি সহজ থাকে, প্যাসেজটাই সহজ থাকে, তো 17 মিনিট। এরপরের যে সেকেন্ড প্যাসেজটা অর্থাৎ লেভেল 2 একটু হার্ড থাকে, কম্পারেটিভলি একটু হার্ড থাকে, যদিও অ্যাজ আ টিচার আমার হার্ড উচ্চারণটা করা উচিত না, বাট ট্রিকি থাকে আর কি। যাই হোক, তো এটাতে আপনি চেষ্টা করবেন আপনার সময়টা বরাদ্দ রাখার কতক্ষণ, 20 মিনিট।
ঠিক আছে, 20 মিনিট আপনি সময়টা বরাদ্দ রাখবেন, চেষ্টা করবেন 20 মিনিটের ভিতরে শেষ করার যেভাবেই হোক। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্যাসেজটা যেটা একটু কম্পারেটিভলি টাফ থাকে সেটার জন্য আপনি সময় রাখবেন 22 মিনিটের মতো সর্বোচ্চ। এগুলো কিন্তু আমি সর্বোচ্চ টাইম দিচ্ছি, আপনি এর আগেই শেষ করার চেষ্টা করবেন। তো এই যে 59 মিনিট সময়, এই 59 মিনিট সময়ের ভিতরে আপনি পুরোটা অ্যান্সার করবেন। আর 1 মিনিট সময়টা কি, 1 মিনিট সময়টা হচ্ছে পুরোটা একটাবার চেক করে নেবেন। ঠিক আছে, স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা, স্পেলিং মিস্টেকের তো কোনো স্কোপ রাখবেনই না, বাট স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা, কোনো অ্যান্সার ক্লিয়ারলি মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, এগুলো একটু চেক করবেন। ঠিক আছে, তারপর দিয়ে হচ্ছে যে আরেকটা চেক করবেন, মাঝে মধ্যে কিছু স্টুডেন্ট কি ভুল করে জানেন, একটা হচ্ছে যে কমন ভুল করে বসে থাকে, সেটা হচ্ছে যে 5-এর অ্যান্সার লেখে, মানে 4-এর অ্যান্সার লেখে ওরা হচ্ছে যে 5-এ, 5-এর অ্যান্সার 6-এ, 6-এর অ্যান্সার 7-এ, 7-এর অ্যান্সার 8-এ, এরকম করে করে হচ্ছে সিরিয়ালি সামটাইমস ভুল করে যায়। এগুলো করা যাবে না, এগুলো হচ্ছে বাচ্চাদের মতো ভুল। ঠিক আছে, তারপরেও দেখা যায় যে কিছু কিছু পরীক্ষায়, এমসিকিউ টাইপের পরীক্ষাতে অনেকে আমরা এসব ভুল করে থাকি, তাই না? তো এইসব টাইপের ভুল টুল করবেন না, দেখবেন এরকম কোনো ভুল আছে কিনা, বা হচ্ছে যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, এগুলো চেক টেক করবেন খুব ভালোভাবে, এবং এনশিওর করবেন কোনো ভুল টুল নাই। এর পরবর্তীতে যখন প্যান ডাউন বা হচ্ছে টাইম আপ বলবে, আপনি জাস্ট খাতাটা রেখে আপনার হচ্ছে যে উপরওয়ালারে ডাকা শুরু করবেন যে আল্লাহ যা দেয়ার দিছি বাকিটা তোমার হাতে, শেষ। এই হচ্ছে আপনার রিডিং পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট এবং আপনার এই 3 দিনের পরীক্ষার এক্সপিরিয়েন্স। স্পিকিং এরটা আজকে বলবো না, স্পিকিং এরটা হচ্ছে স্পিকিং এর দিন বলবো, কারণ ওটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা দেখ, তো আমরা হচ্ছে যে আজকে একটু রিডিং এর দিকে চলে যাই। ঠিক আছে, আচ্ছা। তারার পরীক্ষা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এক্সাম হলের কোনো ডাউট, কোনো কোশ্চেন, যে ভাইয়া কি করবো না করবো। হ্যাঁ, একটা ভুল করলাম তো, দেখলে টেস্ট 874 ফ্রি অফ ক্লাস। আচ্ছা, আজকে আমরা হচ্ছে রিডিং যেহেতু করব, রিডিং এর ভিতরে আমাদের কি করার কথা ছিল আমরা তো জানি অবশ্যই। আমাদের হচ্ছে যে আজকের প্রথম ক্লাসটা ছিল গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেন গুলো আমরা আজকে করব। আচ্ছা, তো টেস্ট 8 সামনে বই থাকলে হাতে নিয়ে ফেলবেন, খাতা থাকলে খাতা নিয়ে ফেলবেন, বই খাতা দুইটাই নিবেন অবভিয়াসলি। আমার ক্লাস করতে আসলে বই খাতা সামনেই রাখবেন। অনলাইন ক্লাস করতেছি, রেকর্ডিং আছে, একটু ঘুমায় থাকি, এরকম করার মানে চিন্তাও করবেন না। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আমরা হচ্ছে যে আজকে গ্যাপ ফিলিং এর দিকে আসি। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে আমি অলরেডি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম, দেখি তো কার কার মনে আছে যে আমাদের ভালো আচ্ছা, কিওয়ার্ড কাকে বলে আমাকে একটু বলেন তো আপনারা, একটু আনমিউট করেন সবাই, যদি কারোর ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে। বলেন তো কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে লাস্ট শব্দ ক্লাসে ভান্ডার বোঝায়। কিওয়ার্ড হচ্ছে এমন শব্দগুলো যে শব্দগুলো দিয়ে স্ক্যান। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে এমন শব্দগুলো যেগুলো দিয়ে আমি স্ক্যান করব। এবার আমাকে বলেন তো কোন কোন জিনিসগুলোকে আমরা সাধারণত কিওয়ার্ড হিসাবে ধরি, লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম। নাম্বার, মনে করেন নাম্বার, নাম্বার এরকম চেঞ্জ হবে না, নাউন টাইপ এগুলো। হ্যাঁ, নাম্বার, নাউন, ডেট, যেগুলো সচরাচর চেঞ্জ হবে না। ঠিক আছে, যেগুলোর সিনোনিম আমরা দেখবো বলে মনে হয় না। ঠিক আছে, এগুলাকে আমরা হচ্ছে কিওয়ার্ড হিসাবে ধরি, এগুলো হচ্ছে গুড কিওয়ার্ড। গুড কিওয়ার্ড, ব্যাড কিওয়ার্ড বলতে অনেক কিছু আছে, বাট তারপরেও আমরা হচ্ছে যে কিওয়ার্ড হিসাবে আপাতত আমরা এগুলো দেখি। যেমন কিনা দেখেন, আমি যদি এখানে একটু খেয়াল করি, 4000 BC, এটা কিন্তু একটা গুড কিওয়ার্ড, এটা একটা সলিড কিওয়ার্ড। মানে কি, মানে আমি জাস্ট এটাই পাবো। ঠিক আছে, যেমনি হোক ঘুরে ফিরে আমি এটা পেয়ে যাবো। আচ্ছা, তারপর দিয়ে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে ভিতরে আমাদের কি আছে, আমাদের আছে যে এই যে 476 AD, এটা একটা গুড কিওয়ার্ড, অর্থাৎ আমি এটা পাবোই পাবো, এটার চেঞ্জেসটা আমি পাবো না। ঠিক আছে, তারপর দিয়ে হচ্ছে যে 10th সেঞ্চুরি, এগুলার কিওয়ার্ড আমরা পাবো, 17th সেঞ্চুরি, এগুলার কিওয়ার্ড আমরা পাবো। আচ্ছা, তো আমি একটু পড়া ধরি। ঠিক আছে, দেখেন এটার ক্ষেত্রে আমি যদি হচ্ছে যে আম, এটার ক্ষেত্রে আমি যদি একটু ধরি, গ্লাস, গ্লাস কি একটা কিওয়ার্ড হতে পারে? আমাকে একটু বলেন তো কেউ, একটু ব্রেন খাটায়া। গ্লাস একটা কিওয়ার্ড হতে পারে না।
কেন পারে না একটু বুঝার চেষ্টা করেন। দেখেন কত গ্লাস পাইতেছে, আমি গ্লাস 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 গ্লাস, প্রতিটা কোশ্চেনে গ্লাস আছে, মানে কি, মানে পুরো প্যাসেজটাই গ্লাস নিয়ে। আমি যদি গ্লাসের একটা কিওয়ার্ড ধরে আমি যদি কিওয়ার্ডটা খোঁজার চেষ্টা করি, দেখি গ্লাস কই আছে, বিশ্বাস করেন আমার মাথাটা খারাপ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা লাইনে বা 2-3 লাইন পর পর দেখবেন গ্লাস, এই গ্লাস গ্লাস। এটা একটা কিওয়ার্ড হতে পারে না, কারণ কি, কারণ হচ্ছে যে এই দেখেন গ্লাস গ্লাস গ্লাস, শুধু গ্লাস, আপনি কয়টা গ্লাস ধরবেন? সো বুঝতে পারতেছেন তো যে এটা নাউন হওয়া সত্ত্বেও এটা কেন কিওয়ার্ড হতে পারতেছে না। কিন্তু ম্যান মেড গ্লাস এটা একটা কিওয়ার্ড হতে পারে, কারণ এটা আমরা খুঁজতে পারি। তারপর হচ্ছে মেড অফ স্টোন, স্টোন পাথর, এটা একটু খুঁজতে পারি আমরা, ঠিক আছে, কোটিং, ঠিক আছে, এগুলা খুঁজতে পারি। আচ্ছা, এরপরের সরি এর আগেরটাতে একটু দেখেন, আর্লি হিউম্যানস ইউজড আ ম্যাটেরিয়াল কল্ড ড্যাশ টু মেক শার্প পয়েন্টস অফ দেয়ার ড্যাশ। দেখেন শার্প পয়েন্টস, ঠিক আছে, এটা একদম বেস্ট কিওয়ার্ড না হইলেও এটা মোটামুটি কিওয়ার্ড টাইপের আমরা ধরতে পারি যে কিছু একটা করা হচ্ছে, তাই না? শার্প পয়েন্ট, এটার সিনোনিম আমরা পাবো আমরা যদি এক্স্যাক্টলি ওয়ার্ডটা না খুঁজে এটার মতো একটা কিছু খোঁজার চেষ্টা করি, যে কোন একটা কিছুর মাধ্যমে তারা তাদের ম্যাটেরিয়াল গুলো, একটা ম্যাটেরিয়াল ব্যবহার করে তারা কোনো একটা কিছুকে শার্প করতে বা তাদের পয়েন্টটাকে শার্প করতে, এরকম কিছু একটা খুঁজলে আমরা পাবো। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড বুঝার ব্যাপারটা, যত বেশি করবেন তত বুঝতে পারবেন। সো এটা কি লেখা আছে, দ্য হিস্ট্রি অফ গ্লাস, গ্লাসের ইতিহাস। চলেন আমরা হচ্ছে গ্লাসের ইতিহাস নিয়ে একটু পড়ি। একটু খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে যে পুরোটাই দ্য হিস্ট্রি অফ গ্লাস, অর্থাৎ এটা পুরোটাই গ্লাসের হিস্ট্রি নিয়ে পড়া। মনে আছে আমি প্রথম ক্লাস না যেন সেকেন্ড ক্লাস, ডেমো ক্লাসে আমি বলছিলাম যে আপনি যদি আইএলটিএস এর রিডিংটা মনোযোগ দিয়ে পড়েন আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার যে জ্ঞানের পরিধি এটা অনেক বাড়বে। আপনি এই প্যাসেজটা, আমি যে প্যাসেজটা যে চয়েস করলাম ধরলাম, আপনি এটা পড়লে আপনি জানতে পারবেন গ্লাসের হিস্ট্রিটা কি, গ্লাস কিভাবে তৈরি হয়েছে। আপনার সামনে তো গ্লাস অনেক আছে, তাই না? আমি ডেফিনেটলি বা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার বাসায় হচ্ছে যে ফুল অফ গ্লাস, অনেক গ্লাস আছে। এমন হতে পারে আপনার রুমে বা আপনার সামনেই কোথাও গ্লাস আছে, কিন্তু কখনো চিন্তা করেন না যে এই গ্লাসের হিস্ট্রিটা কি, কিভাবে আসে। কিন্তু এটা পড়লে আপনি জানতে পারবেন, এটাই হচ্ছে রিডিং এর মজা, এই কারণে রিডিংটা হচ্ছে আমার ফেভারিট মডিউল। আচ্ছা যাক, অনেক কথাবার্তা বলছি, আবার হচ্ছে টাকাই দ্য হিস্ট্রি অফ গ্লাস। সো আমি হচ্ছে এই কোশ্চেনটাকে খুঁজবো, ঠিক আছে, আমি এটাকে খুঁজবো। এখন একটা জিনিস দেখেন, দ্য হিস্ট্রি অফ গ্লাস, ওই প্যাসেজটা পুরোটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ গ্লাস, এটাও হিস্ট্রি অফ গ্লাস, মানে হচ্ছে পুরোটা থেকে এটা কোশ্চেনটা করা হয়েছে, এতটুকু বুঝতে পারতেছি। এখন আমি এই যে এতটুকু, এটা কতটুকু পর্যন্ত খুঁজবো, তাই না? আমি বললাম যে স্ক্যান করব, খুঁজবো, কতটুকু পর্যন্ত খুঁজবো? দেখা গেল যে আমি হচ্ছে যে এখান থেকে পড়া শুরু করলাম, একদম পড়তে 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 এদিক পর্যন্ত আইসা পড়তেছি, 1 নম্বরের অ্যান্সারই খুঁজতেছি, আমি জানতেছি না কোথা থেকে শুরু করব। সো এই টাইপের কনফিউশন এড়ানোর জন্য আমরা কি করতে পারি? এই টাইপের কনফিউশন এড়ানোর জন্য আমরা হচ্ছে প্রথমটা যখন পড়বো তারপরটা একটু পড়ে নিব, দেখেন কি হচ্ছে। সো প্রথমটা পড়লাম, 4000 BC ম্যান-মেড স্টোন ওয়্যার কভার্ড ইন কোটিং ম্যান-মেড গ্লাস, আছে যাই হোক। তো দেখেন এখানের ভিতরে আমি হচ্ছে যে কি পড়লাম, 4000 BC একটা হচ্ছে কিওয়ার্ড পাইলাম, মানে 2 নাম্বারটা 4000 BC, 4000 BC এখানে ভিতরে দেখেন তো কই আছে, এই যে 4000 BC যেহেতু এখানে আছে, তার মানে এটার পর থেকে বা এটার কাছে থেকে ধরে নেন এই লাইনটা, এটার থেকে হচ্ছে যে 2 নাম্বার কোশ্চেনটা আছে। আর যেহেতু আপনাদের মনে থাকার কথা যে এটা টাইপ এ কোশ্চেন, টাইপ এ কোশ্চেন মানে হচ্ছে এখন যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করতেছি বা 1 নাম্বারটা, 1 নাম্বারের অ্যান্সার যদি এখানে থাকে, 2 নাম্বারের কোশ্চেন হচ্ছে যে এর নিচে, তার মানে 2 নাম্বার যদি এখানে থাকে তাহলে 1 নাম্বারের কোশ্চেনটা এটার উপরে ডেফিনেটলি আছে। তার মানে আমি বুঝতেছি যে আমার 1 নাম্বারের লিমিটেশনটা এতটুকু পর্যন্ত। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার, যে আমি কই স্ক্যানটা করব? জি ভাই, ক্লিয়ার ভাইয়া। আছে। So, এটা হচ্ছে একটা বুদ্ধিমানের মতো কাজ, যে আমি এখন জানি আমি কতটুকু স্ক্যান করবো, আমি পুরোটা স্ক্যান করতে হবে না। ওয়ার্ক স্মার্টলি, ঠিক আছে, স্মার্ট ভাবে কাজ করেন। আচ্ছা, তো কোশ্চেনটা তো হচ্ছে আমি পড়ছি, আর্লি হিউম্যানস ইউজড আ ম্যাটেরিয়াল কল্ড, আগেকার মানুষজন বা হচ্ছে যে প্রাচীন মানুষজন কি করতো, তারা হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল ইউজ করতো, ঠিক আছে, ম্যাটেরিয়াল ইউজ করতো কিসের জন্য? টু মেক দ্য শার্প পয়েন্টস অফ দেয়ার ড্যাশ, তাদের কোনো কিছুর পয়েন্ট গুলো শার্প করার জন্য। এবার চলেন দেখি তো তারা হচ্ছে কি ব্যবহার করতো, দেখি পড়ি। আচ্ছা, from our earliest origins man has been making use of glass. Historians have discovered that a type of natural glass
Obsidian formed in places such as the mouth of volcano as a result of intense heat of an eruption melting sand was first used as tips for spears. Spears মানে কি জানেন? না দেখলে তো চিনবেন না। স্পিয়ার মানে হচ্ছে যে আমাদের ওই যে একটা কি বলে এটাকে, দেখেন আমি বাংলা নামটা ভুলে গেছি, এক ধরনের হচ্ছে যে ধরো, এই যে এগুলো হচ্ছে স্পিয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের স্পিয়ার। একটা বাংলায় কি যেন বলে আমার মনে পড়তেছে না, এই যে কাঠের মাথার ভিতরে হচ্ছে যেটা লাগায় ধারালো, তারপরে যেটা ছুঁড়ে মারে জঙ্গলিরা। এটা হচ্ছে আপনারা ইয়ে মুভিটা দেখলে চিনতেন আর কি, আচ্ছা এমন চিনার কথা। যাই হোক, তো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে আর্লি হিউম্যানরা একদম শুরু থেকে হচ্ছে যে গ্লাস ব্যবহার করে আসতো, খুব ভালো কথা। হিস্টোরিয়ানরা একটা জিনিস খুঁজে বের করছে, সেটা হচ্ছে কি ডিসকভার করছে, দ্যাট আর টাইপ অফ ন্যাচারাল গ্লাস, একটা ন্যাচারাল গ্লাস ব্যবহার করতো যেটার নাম হচ্ছে অবসিডিয়ান, ফর্মড ইন ডিফারেন্ট প্লেসেস। আচ্ছা যাই হোক, যেটা কিনা ভলকানোর আশেপাশে ব্যবহার হতো ইন্টেন্স হিটের কারণে। সেটা কি করতো তারা, সেটা হচ্ছে ওয়াজ ফার্স্ট ইউজ অ্যাজ দ্য টিপস ফর স্পিয়ার্স। স্পিয়ারের মাথায় তারা এই অবসিডিয়ান নামক এই ন্যাচারাল গ্লাসটা ব্যবহার করতো। আর স্পিয়ারটা কি, স্পিয়ারটা যেহেতু একটা অস্ত্র, তাই না, স্পিয়ারটা হচ্ছে একটা অস্ত্র, এই অস্ত্রের মাথায় তারা এই অবসিডিয়ান নামক এই গ্লাসটা ব্যবহার করতো, যেটা এই জায়গা যেখান থেকে আসুক, যাতে করে তাদের স্পিয়ারের মাথায় তারা বসাতে পারে। এখন বলেন তো, তারা কোন জিনিসটা ব্যবহার করতো? মেল্টিং স্যান্ড। মেল্টিং স্যান্ড না, তারা হচ্ছে যে মেল্টিং স্যান্ডের কাছে পাওয়া যেত এটা, তারা ব্যবহার করতো এই অবসিডিয়ানটা। অবসিডিয়ান নামক গ্লাসটাকে তারা ব্যবহার করতো কিসের টিপে, তারা এটা ব্যবহার করতো ফর দেয়ার স্পিয়ার্স, তারা তাদের স্পিয়ার্স এর জন্য এই অবসিডিয়ান নামক এই গ্লাসটাকে ব্যবহার করতো, ঠিক আছে। এখন না আপনি হচ্ছে লোহা দেখতেছেন, বাট প্রাচীন কালে তো আমরা এত বেশি লোহা প্রডিউস করতে পারতাম না, তখন আমরা হচ্ছে যে কি করতাম, আমরা হচ্ছে এই যে এই স্টিলটা দেখতেছেন, এই স্টিলটার জায়গায় আমরা অবসিডিয়ান ব্যবহার করতাম, যাতে আমাদের স্পিয়ারটা শার্প হয়, ঠিক আছে, বা এই অস্ত্রটা শার্প হয়, এই কারণে আমরা অবসিডিয়ান নামক একটা গ্লাস ব্যবহার করতাম, যেটা কিনা ভলকানোর আশেপাশে পাওয়া যেত, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা ঠিক আছে, দেখেন কোশ্চেনটাতে কি বলা হচ্ছে। কোশ্চেনটাতে বলা হচ্ছে আর্লি হিউম্যানস বা হচ্ছে প্রাচীন কালের মানুষ ইউজড আ ম্যাটেরিয়াল কল্ড, তারা একটা ম্যাটেরিয়াল ব্যবহার করতো, যে ম্যাটেরিয়ালটার নাম ছিল, এখানে কিন্তু একটা আমরা নাম ব্যবহার করতেছি, ঠিক আছে, মানে র্যান্ডম কোন জিনিস না, নাম, কল্ড কোন একটা কিছু নাম, টু মেক দ্য শার্প পয়েন্টস অফ দেয়ার স্পিয়ার। তারা কি করতো, স্পিয়ার না, ব্ল্যাঙ্ক, তারা তাদের কোন একটা কিছুর পয়েন্টটাকে শার্প করার জন্য, ধরে নেন তারা কোন একটা কিছু, এটা হচ্ছে তাদের কোন একটা কিছু, এটার পয়েন্টটাকে, এই জায়গাটাকে শার্প করার জন্য তারা কিছু একটা তৈরি করতো। সেটা কি, আমরা এখান থেকে পড়ে হচ্ছে দেখতে পারলাম যে তারা কি করতো, হিস্টোরিয়ানস হ্যাভ ডিসকভার্ড দ্যাট আ টাইপ অফ ন্যাচারাল গ্লাস নেম অবসিডিয়ান। এটা এই জায়গা থেকে ফর্ম হতো, এটা জেনে লাভ নাই কোথা থেকে ফর্ম হতো, এই যে ইন্টেন্সিভ কিসের কারণে ফর্ম হতো জেনে লাভ নাই। এটাকে কি করতো, ওয়াজ ফার্স্ট ইউজ করা হতো কিসে, এজ দ্য টিপস। টিপসটা মানে কি হচ্ছে যে ওই যে মাথাতে আর কি, ঠিক আছে, শার্প পয়েন্ট আর কি, কিসের জন্য, তাদের স্পিয়ার্স এর জন্য, অর্থাৎ তাদের এই যে স্পিয়ার্স এর পয়েন্টটার জন্য তারা এই অবসিডিয়ানটা ব্যবহার করতো। বুঝা গেছে? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলেন আমরা দেখি, এরপরে আমাদের কোশ্চেনটা বলতেছে 4000 বিসি। আচ্ছা, নাও আই নো হোয়ার আই উইল হ্যাভ টু স্ক্যান, আমি খুব ভালো করে জানি এখন আমাকে কোথায় স্ক্যান করতে হবে, কারণ কি এটা একটা গুড কিওয়ার্ড। আচ্ছা, 4000 বিসি, 4000 বিসি, বিফোর ক্রাইস্ট মানে কি, এখন হচ্ছে যে আফটার ক্রাইস্টে, আজকে হচ্ছে যে 2024 সাল, তার মানে হচ্ছে যে এটা আজকে থেকে প্রায় 6,000 বছর আগের কাহিনী। যাই হোক, তো অনেক পুরনো কাহিনী, তাই না? আচ্ছা, তো 4000 বিসিতে ড্যাশ মেড অফ স্টোন, ড্যাশ বা ধরে নিলাম এক্স, এক্স মেড অফ স্টোন, আমাকে খুঁজতে হবে যে কোন জিনিসটা স্টোন দ্বারা তৈরি হতো। আমি এখন কি স্ক্যান করব, আমি স্ক্যান করব 4000 বিসিতে কোন স্টোনের তৈরি জিনিসটা ওয়ার কভার্ড ইন কোটিং অফ ম্যান মেড গ্লাস, কোন জিনিসটাকে কি করা হইতো, মানে স্টোনের তৈরি কোন জিনিসটাকে ম্যানমেড গ্লাসের দ্বারা কোট করা হতো। কোট করা মানে কি জানেন, আবরণ দেয়া হতো, মানে অর্থাৎ আমি যদি সহজে বলি, তাহলে 4000 বিসিতে ওই সময়টাতে
মেড অফ স্টোন, পাথরের তৈরি কোন একটা কিছু, ধরে নিলাম এক্স, পাথরের তৈরি এক্স কে ম্যানমেড গ্লাস দ্বারা কোটিং করাতে। এখন আমাকে খুঁজতে হবে এক্সটা কি, পাথরের তৈরি কোন জিনিসটাকে ম্যানমেড গ্লাস দ্বারা কোট করা হতো বা আবরণ দেওয়া হতো। আচ্ছা, 4000 বিসি, এখান থেকে হচ্ছে যেহেতু লাইনটা এখান থেকে শুরু, এখান থেকে পড়ে। Archaeologists have been found evidence of man-made glass which dates back to 4000 BC. Okay. These took the form of glazes used for coating stone beads. আচ্ছা দেখেন, তাহলে কি করা হতো, এই যে গ্লাসটা জি গ্লেজেস হবে না? না, ফর্ম অফ, আচ্ছা দিস টু স্টোন বিটস। আচ্ছা দেখেন, আমরা মাঝে মধ্যে বলি না উডেন গ্লাস বা হচ্ছে উডেন টেবিল। উডেন টেবিল মানে কি, কাঠের তৈরি, এই জিনিসটা একটু শিখে রাখেন, মনে থাকবে। উডেন টেবিল মানে কি, মানে হচ্ছে কাঠের তৈরি টেবিল। তারপরে আমি যদি বলি স্টোন টেবিল মানে কি, স্টোনের তৈরি টেবিল। স্টোন বিটস তার মানে কি, স্টোনের তৈরি বিটস। আমাকে এটাই খুঁজতে হইতো, স্টোনের তৈরি কোন জিনিসটা, কোটিং, ফর কোটিং স্টোন বিটস, স্টোনের কোন জিনিসটাকে তারা কোট করতো, বিটস। বিটস কি চিনেন? বিটস হচ্ছে আপনার ছবি দেখলে কি চিনবেন, এই যে এটা হচ্ছে যে এক ধরনের মানে ছোট ছোট বুলেট টাইপের আর কি। আচ্ছা, তো যাই হোক, বিটস এর জন্য তারা কি করতো, মানে স্টোনের বিটস এর জন্য তারা হচ্ছে গ্লাসটাকে ব্যবহার করতো। সো এই যে স্টোন বিটস, স্টোনের তৈরি। সো মাঝে মধ্যেই আপনি হয়তোবা কিছু কোশ্চেনে পাবেন মেড অফ উড, মেড অফ উড দিয়ে হয়তোবা ব্ল্যাঙ্ক থাকতে পারে। তো আপনি যদি দেখেন প্যাসেজের ভিতরে উডেন ড্যাশ, ওইটাই হচ্ছে অ্যান্সারটা, উডেন টেবিল, উডেন চেয়ার, ঠিক আছে, প্লাস্টিক মেড কোন একটা কিছু, এরকম টাইপের আর কি। যাই হোক, তো আমরা হচ্ছে যে বুঝলাম এটা কি স্টোন বিটস। আচ্ছা, এরপর দিয়ে হচ্ছে যে আমরা এরপরে কোশ্চেনটা দেখি। এরপরে কোশ্চেনটা কি বলতেছে, আপনারা আশা করি বই সামনে রাখছেন এবং আশা করতেছি আপনারা অ্যান্সার গুলো লিখে রাখতেছেন খাতায় বা নোটপ্যাডে, যেখানে হোক। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি বিসি। আমাকে এখন খুঁজতে হবে এই টাইম রেঞ্জটাতে আমি খুঁজবো। আচ্ছা, মাথায় রাখলাম 476 এডি, তার মানে ফার্স্ট বিসি থেকে, ফার্স্ট সেঞ্চুরি বিসি থেকে 476 এডির ভিতরে আমার অ্যান্সারটা আছে। দেখি তো এটা কোথায় আছে। 476 কই, এই যে 476 এখানে। আর ফার্স্ট সেঞ্চুরি বিসিটা কই, ফার্স্ট সেঞ্চুরি বিসি, যাই হোক মানে হচ্ছে এর উপরে আছে ডেফিনেটলি। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে এখানে অ্যান্সারটা খুঁজি। কোশ্চেনটা কি, কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা করা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি বিসিতে গ্লাস ওয়াজ কালার্ড বিকজ অফ দ্য ড্যাশ ইন দ্য ম্যাটেরিয়াল। আচ্ছা, এই সময়টাতে গ্লাস কি হইতো, গ্লাস কালারফুল হইতো। গ্লাস ওয়াজ কালার্ড, গ্লাস কালার্ড হইতো বিকজ অফ দ্য ড্যাশ ইন দ্য ম্যাটেরিয়ালস। আচ্ছা, ম্যাটেরিয়ালস এর মানে গ্লাস তো নিশ্চয়ই কোন একটা ম্যাটেরিয়াল তৈরি হতো, তাই না? সো গ্লাস তৈরির কোন ম্যাটেরিয়ালটার জন্য, আই মিন ম্যাটেরিয়ালের কোন জিনিসটার জন্য গ্লাস কালারফুল হতো একটু দেখি। আগে মানুষজন হচ্ছে যে শখে গ্লাস কালারফুল করতো না, গ্লাসের ভিতরে কিছু একটা থাকতো যার কারণে গ্লাসটা কি হতো, কালার্ড হতো। তাহলে দেখি তো গ্লাসের ম্যাটেরিয়ালের ভিতরে কোন জিনিসটার জন্য এটা কালার্ড হতো। আচ্ছা, গ্লাস ব্লোয়িং বিকেম দ্য মোস্ট কমন ওয়ে টু মেক গ্লাস কন্টেইনার্স ফ্রম দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসি। কালার টালার নিয়ে এখানে কোনো, যেহেতু এখানে কথা নেই, তো এই লাইনটা নিয়ে আমি মাথা না ঘামাই। দ্য গ্লাস মেড ডিউরিং দিস টাইম, আচ্ছা এ দেখছেন ফার্স্ট সেঞ্চুরি বিসি মানে এখান থেকে অ্যান্সার। দ্য গ্লাস মেড ডিউরিং দিস টাইম ওয়াজ হাইলি কালার্ড। ওকে ফাইন, এখনকার সময়ের গ্লাস হাইলি কালার্ড থাকতো। রিজনটা কি দেখি তো, ডিউ টু দ্য ইম্পিউরিটিস অফ দ্য র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালের কোন জিনিসটার জন্য একটা কালার থাকতো বলেন তো, ম্যাটেরিয়ালের মধ্যে কোন জিনিসটার জন্য একটা কালার থাকতো, was highly colored due to the কি, কিসের জন্য, ইমপিউরিটিস। ইম্পিউরিটিস। ইম্পিউরিটিস মানে কি বলেন তো, কে বলতে পারবেন ইম্পিউরিটিস মানে কি? আরে গুগল টুগল করেন না, আপনি বলেন। আচ্ছা যাক, ইম্পিউরিটিস মানে হচ্ছে বা ইম্পিওর প্রোডাক্ট মানে সাবস্টেন্সেস হচ্ছে যে, ধরে নেন আমার গ্লাসের ভিতরে, গ্লাসের নেসেসারি ম্যাটেরিয়ালস বাদে অন্য যে ম্যাটেরিয়াল গুলো থাকতো ওইগুলো হচ্ছে ইম্পিউরিটিস। বা হচ্ছে যে আপনি ধরে নেন পানি খাবেন, তো পানির ভিতরে যদি আপনার নেসেসারি জিনিস বাদে যদি ময়লা টয়লা থাকে ওইগুলো হচ্ছে ইম্পিউরিটিস। তো গ্লাসের ভিতরে ময়লা টয়লা যা আছে মানে অবাঞ্ছিত যেসব জিনিস আছে ওইগুলো হচ্ছে ইম্পিউরিটিস। ওকে ফাইন।
আগে আছে, তাহলে আমি এখানে অ্যান্সারটা পাইলাম impurities. Okay. First century BC, glass was colored because of the impurities in the material. Okay. একটা জিনিস কি জানেন, কিছু জিনিস আপনার নিজের আগাইতে হবে, আপনার হচ্ছে যে নিজের বুঝতে হবে, নিজের করতে হবে, ভোকাবুলারি নিজের শিখতে হবে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাকে বুঝাই দিতে পারবো যে এভাবে অ্যান্সারটা বের করবেন, এভাবে খুঁজে বের করবেন। কারণ আমাদের কিন্তু প্রতিটা টেস্টও যদি আমি করাই দিই, জাস্ট কথার কথা, আমি ক্যামব্রিজ 1 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা টেস্ট, প্রত্যেকটা প্যাসেজেও যদি আমি করাই দিই, স্টিল কিন্তু লাভ নাই যদি আপনি নিজে না পারেন। আমি আপনাকে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি আপনাকে শিখাই দিব যে এভাবে আপনি সলভ করবেন, এভাবে খুঁজে বের করবেন। শুধু আমি না, ওয়ার্ল্ডের যে কোনো টিচারই। আচ্ছা, তো যাক, 10th সেঞ্চুরি। এখন আমি কোথায় স্ক্যান করবো বললাম তো? 10th সেঞ্চুরি। আমি এই জিনিসগুলো কেন বলতেছি, যাতে করে আপনি বুঝতে পারেন স্ক্যানিংটা কই করতে হয়। আচ্ছা, ভ্যানেটিয়ানস বিকেম ফেমাস ফর মেকিং বটলস অফ গ্লাস। আচ্ছা যাক, এটা আমার খুঁজতে হইতেছে না, আমি শুধু জানি যে এটার পরে থাকবে। আচ্ছা, 17-এ কি বলতেছে? 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, জর্জ রেভেন্সক্রফট, কোন একটা মানুষের নাম, জর্জ রেভেন্সক্রফট ডেভেলপড আ প্রসেস। জর্জ রেভেন্সক্রফট কি করছে? ডেভেলপড আ প্রসেস, কোন একটা প্রসেস সে কি করছে? ডেভেলপ করছে। আচ্ছা, ডেভেলপড আ প্রসেস ইউজিং ড্যাশ, কোনো একটা কিছু ব্যবহার করে এই লোকটা একটা কি করছে? একটা প্রসেস খুঁজে বের করছে বা একটা প্রসেস ডেভেলপ করছে। দেখেন এখানে ভিতরে আমার কাছে দুইটা গুড কিওয়ার্ড আছে, একটা হচ্ছে জর্জ রেভেন্সক্রফট আর একটা হচ্ছে 17th সেঞ্চুরি। খুঁজে বের করেন তো এটা কই আছে, তারপর দিয়ে কোশ্চেন করবেন। আশা করি আপনাদের সামনে বই আছে, তারপর আমি হচ্ছে যেখানে রাখলাম। দেখেন জর্জ রেভেন্সক্রফট নামটা আপনি কোথায় পান? থার্ড প্যারাতে ভাইয়া। থার্ড প্যারা, 1 2 3। আচ্ছা, সো থার্ড প্যারাতে এই যে আমরা পাইছি জর্জ রেভেন্সক্রফট, ঠিক আছে। এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা আমি তো জর্জ রেভেন্সক্রফটটা এখানে আচ্ছা এটা এখন না দেখেন, এই টেকনিকটা পরে দেখাবো। সবকিছু একসাথে শিখিয়ে দিলে একটু ঝামেলা আছে, বুঝছেন, মাথাটা একটু বুম উঠে যাবে। তো দেখি কি বলতেছে, 17th সেঞ্চুরি জর্জ রেভেন্সক্রফট ডেভেলপড আ প্রসেস ইউজিং ড্যাশ টু অ্যাভয়েড দ্য অকারেন্স অফ ড্যাশ ইন ব্লোন গ্লাস। ব্লোন গ্লাস মানে কি জানেন? ব্লোন গ্লাস মানে হচ্ছে যে গ্লাসের ফুলা। কখনো গ্লাসের প্রোডাকশন দেখছেন আপনারা কিভাবে গ্লাস করে? গুগল করে দেখে নিন, খুব ইন্টারেস্টিং একটা প্রসেস। আচ্ছা, এখানে দেখে সমস্যা কি। এই যে গ্লাসকে হচ্ছে যে প্রথমে হিট করে, ঠিক আছে, হিট করে হচ্ছে যে বাতাসে দিয়ে এটাকে ফুলায়। এই যে দেখছেন এগুলাকে হচ্ছে যে ফুলাচ্ছে, এই যে ফুলাচ্ছে, তারপর দিয়ে হচ্ছে যে এই যে ফুলাচ্ছে। প্রথমে তো হচ্ছে হট একটা ম্যাটেরিয়াল থাকে, এটাকে হচ্ছে ফুলায়, ঠিক আছে। যাই হোক, তো যাই হোক কি বলতেছে এখানে ভিতরে, জর্জ রেভেন্সক্রফট ডেভেলপড আ প্রসেস ইউজিং হ্যাশ, একটা প্রসেস তৈরি করছে কোনো কিছু ব্যবহার করে, টু অ্যাভয়েড অকারেন্স অফ ড্যাশ ইন ব্লোন গ্লাস। ব্লোন গ্লাসের কোন একটা কিছুর অকারেন্স থেকে বাঁচার জন্য সে একটা প্রসেস তৈরি করছে কোন একটা কিছুর মাধ্যমে। চলেন দেখি কি প্রসেস করছে এই লোকে। আচ্ছা, একটু আগে থেকে পড়ি, হ্যাঁ, কারণ যেহেতু একটু শুরুটা এখান থেকে হইতেছে, ডিরেক্ট এখান থেকে পড়লে এটা কেমন দেখা যায় না। A major milestone in history of glass occurred with the invention of lead crystal glass by English glass manufacturer George Ravenscroft. আচ্ছা ঠিক আছে। So he attempted to counter the effect of clouding that sometimes occurred in blown glass by introducing lead to the raw materials used in the process. আচ্ছা দেখেন, আমি আমার এখানে আমার কাজ শেষ। কি বলা হইতেছে একটু খেয়াল করে দেখেন তো, এই কি করছে এই লোকটা? এই লোকটা হচ্ছে ব্লোন গ্লাসের ভিতরে কিছু একটা প্রবলেম হতো। A major milestone in history of glass occurred with the invention of lead crystal glass by English glass manufacturer George Ravenscroft এত সালে বা এত সাল থেকে এত সাল। He attempted to counter the effect of clouding that sometimes occurred in blown glass. আচ্ছা দেখেন তো, ব্লোন গ্লাসের ভিতরে কোন জিনিসটার এফেক্টটাকে কাউন্টার করতে চাইছিল সে? বা এখানে তো আমি কোশ্চেনের ভিতরে কি পাইছিলাম? কোশ্চেনের ভিতরে পাইছিলাম টু
টু অ্যাভয়েড দ্য অকারেন্স, কোনো কিছু থেকে বাঁচার জন্য। দেখেন তো ব্লোন গ্লাসের কোন প্রবলেমটা থেকে বাঁচার জন্য বা ব্লোন গ্লাসের কোন জিনিসটাকে সে কাউন্টার করতে চাইছিল, মানে কোন অকারেন্সটাকে সে কাউন্টার করতে চাইছিল। দেখেন তো এতটুকু পর্যন্ত পুরো যে জর্জ রেভেন্সক্রফট ব্লোন গ্লাসের কোন প্রবলেমটা, ক্লাউডিং। জি কি বললেন? ক্লাউডিং। ক্লাউডিং। সে কি করতে চাইছিল? কাউন্টার দ্য ইফেক্ট অফ ক্লাউডিং। এই দেখেন কাউন্টার দ্য ইফেক্ট অফ, কাউন্টার দ্য ইফেক্ট মানে কি, মানে এটাকে থামাইতে চাইছিল, এটাকে অ্যাভয়েড করতে চাইছিল। তার মানে সে, এখানে আমার অ্যান্সারটা কি, এখানে আমার অ্যান্সারটা হচ্ছে ক্লাউডিং, দ্য অকারেন্স অফ ক্লাউডিং। আচ্ছা যাক, সো এই ক্লাউডিংটা থেকে বাঁচার জন্য সে কি করছে দেখেন তো, রেভেন্সক্রফট ডেভেলপড আ প্রসেস ইউজিং ড্যাশ, একটা প্রসেস তৈরি করছে ইউজিং ড্যাশ, কোনো একটা কিছু ব্যবহার করে। দেখেন তো কোন জিনিসটা ব্যবহার করে সেই প্রসেসটা ডেভেলপ করছে। দেখেন তো পড়ান তো, হি অ্যাটেম্পটেড টু কাউন্টার দ্য ইফেক্ট অফ ক্লাউডিং দ্যাট সামটাইমস অকার ইন ব্লোন গ্লাস বাই ইন্ট্রোডিউসিং লেট টু দ্য র ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসে কি অ্যাড করলো? লেট ইউজড ইন দ্য প্রসেস। আচ্ছা, সো সে একটা প্রসেস তৈরি করছে, তাই না? কোন ম্যাটেরিয়ালটার মাধ্যমে বা কোন জিনিসটার মাধ্যমে? দেখেন তো পান কিনা। লেড। লেড। লেড মানে কি জানেন? না। আচ্ছা দেখেন, লেড হচ্ছে আমাদের একটা মেটাল আর কি, বা একটা হচ্ছে ম্যাটেরিয়াল টাইপের। লেডটাকে কি যেন বলে, আমার হচ্ছে যে ম্যাক্সিমাম ওয়ার্ডের ইয়েটা আমার মনে থাকে না, মানে বাংলাটা মনে থাকে না, একটা বড় সমস্যা। এই যে লেড, লেডের বাংলাটা দাঁড়ান দেখিনি। এই যে স্টিল টাইপের আর কি, মাঝে মধ্যে আমরা লেড খাবারের ভিতরে পাওয়া যায় এখানে। বাংলা এক্সাক্টলি মনে পড়তেছে না। সীসা, সীসা, ইয়েস সীসা। তার মানে সে সীসার ব্যবহারের মাধ্যমে ক্লাউডিংটাকে অ্যাভয়েড করার জন্য একটা প্রসেস তৈরি করে। কিভাবে? ইন্ট্রোডিউসিং লেড, লেডের ইন্ট্রোডাকশনের মাধ্যমে। তো আমি হচ্ছে আমার এখানে ভিতরে আমার অ্যান্সারটা পেয়ে গেলাম। অ্যান্সারটা কি ছিল? ইউজিং লেড। আর এটা কি ছিল? এটা ছিল ক্লাউডিং। আচ্ছা, মিড 19th সেঞ্চুরি, এখন আমাকে খুঁজতে হবে মিড 19th সেঞ্চুরি। আমার কই স্ক্যান করতে হবে? মিড 19th সেঞ্চুরিতে স্ক্যান করতে হবে। British glass production developed after changes to laws concerning dash। আচ্ছা, তার মানে কোন একটা, দেখেন মিড 19th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরির মাঝামাঝিতে ব্রিটিশ গ্লাস প্রোডাকশন ডেভেলপ, ব্রিটিশদের গ্লাস প্রোডাকশনটা ডেভেলপ হয়েছিল। কেন ডেভেলপ হয়েছিল? আফটার চেঞ্জেস টু লস। আচ্ছা, কোন ল গুলাতে চেঞ্জেস আনার পর? লস কনসার্নিং গ্যাস। আচ্ছা, কোন ল গুলো কনসার্নিং মানে হচ্ছে যে আহ, ওই জিনিসটা রিলেটেড, ধরে নেন এক্স, ঠিক আছে, এক্স কনসার্নিং লস, বা হচ্ছে যে কোন আইনগুলো, ঠিক আছে, কোন জিনিসটার কনসার্নিং বা কোন জিনিসটা রিলেটেড আইনের পরিবর্তন আসার পরে গ্লাসের প্রোডাকশনটা ডেভেলপ হয়েছিল। দেখেন তো মিড 19th সেঞ্চুরিটা কোথায় আছে? মিড 19th সেঞ্চুরি। আচ্ছা, মিড 19th সেঞ্চুরি আপনার যদি ডিরেক্টলি নাও বলা থাকে, 19th সেঞ্চুরি মানে কি বলেন তো? কত সাল থেকে কত সালকে 19th সেঞ্চুরি আমরা বলি? কেউ জানেন? আর এটা 00 কেন লিখলো? কত সাল থেকে কত সালকে 19th সেঞ্চুরি বলে? এগুলো তো জেনারেল নলেজ। জানেন না? 1900-তে যে কয়টা সাল আছে ভাইয়া? উম, আচ্ছা, আর কেউ কোনো অ্যান্সার দিবেন? ট্রাই করেন, নাকি আমাকে শুনতেই পাচ্ছেন না? ভাইয়া আমার শুনলাম। আচ্ছা ঠিক আছে, 19th সেঞ্চুরি হচ্ছে 19 শতকের আগ পর্যন্ত। এটা আমাদের একটা খুবই ভুল ধারণা যে আমাদের মানে 19th সেঞ্চুরি মানে হচ্ছে যে 900 থেকে 9999 পর্যন্ত। এটা 19th সেঞ্চুরি না। একটু বুঝাই কেন না, যদি এটা খুবই আউট অফ দা বক্স, বাট তারপরে হচ্ছে যে একটু জানাই রাখি আর কি। আচ্ছা,
ফার্স্ট মানে কি জানেন? ফার্স্ট মানে হচ্ছে প্রথম, এটা আমরা সবাই জানি। সেঞ্চুরি মানে কি? সেঞ্চুরি মানে হচ্ছে শতক। শতক মানে কি? মানে হচ্ছে যে 100 বছর। আচ্ছা, তো ফার্স্ট সেঞ্চুরি মানে হচ্ছে প্রথম সেঞ্চুরিটা। প্রথম সেঞ্চুরির গণনার ক্ষেত্রে কি হবে জানেন? 00 বছর থেকে 99 বছর পর্যন্ত, যেটা এটা আমাদের প্রথম সেঞ্চুরিটা না? দেখেন, 00 থেকে হচ্ছে যে 99 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের প্রথম সেঞ্চুরিটা। তারপর দিয়ে 100 থেকে 199 পর্যন্ত যেটা, সেটা কি হইতেছে? সেটা আমাদের সেকেন্ড সেঞ্চুরি হইতেছে না? আচ্ছা, তো ওইরকম ভাবেই আমাদের 1800 থেকে বা হচ্ছে 1801 থেকে আমাদের 1899 পর্যন্ত যেটা, সেটা আমাদের কি হতেছে? সেটা হচ্ছে আমাদের 19 সেঞ্চুরি। আচ্ছা, যেমন কিনা এটা যদি হয় ফার্স্ট, এটা যদি হয় সেকেন্ড, তাহলে এটা আমাদের হচ্ছে যে 19। এটা একটু হিসাব করে দেখবেন, আশা করবো। যাই হোক, এটা হচ্ছে আর কি একটা ব্যাপার। তার মানে আমাদের এখানে তো কোশ্চেনটা কি ছিল? আমি হচ্ছে অনেক এক্সট্রা নলেজ দেওয়া শুরু করছি, টাইম নষ্ট হয়। তারপর একটু দেখি, জানা রাখা তো ভালো। মিড 19 সেঞ্চুরি মানে 19 সেঞ্চুরিটা হচ্ছে 1800 থেকে 1899 পর্যন্ত। মিড 19 সেঞ্চুরি মানে হচ্ছে 1850-এর আশেপাশে, 1840 থেকে 1860-এর আশেপাশে। সো সামটাইমস আপনার এরকমও আসতে পারে, ডিরেক্টলি উল্লেখ নাও থাকতে পারে সময়ের ক্ষেত্রে। আপনাকে হচ্ছে বুঝে নিতে হবে মিড 19 সেঞ্চুরি, মিড 17 সেঞ্চুরি বা আর্লি 17 সেঞ্চুরি, গুলো একটু বুঝে নিতে হবে। তো যাই হোক, একটু পড়ি। ইন ব্রিটেন the modern glass industry only really started to develop. এই যে ডেভেলপ হওয়া শুরু করছে, কেন ডেভেলপ হতেছে দেখি। ডেভেলপ আফটার দ্য রিপেল অফ দ্য এক্সাইজ অ্যাক্ট ইন 1845। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার কি মানে হচ্ছে, এটা ল আর কি, যাই হোক আইন। Before that time, heavy taxes had been placed on the amount of glass melted in glass house and were levied continuously from এত to এত। আচ্ছা, ঠিক আছে। So দেখেন কি করা হয়েছে, আমার কখন ডেভেলপ হওয়া শুরু করছে। ব্রিটেনের যে মডার্ন গ্লাস ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হওয়া শুরু করলো কখন? আফটার দ্য রিপেল অফ এক্সাইজ অ্যাক্ট ইন 1845। 1845 বা মিড 19 সেঞ্চুরির যেই অ্যাক্টটাকে রিপেল করা হলো বা হচ্ছে বাদ দেওয়া হলো বা কমানো হলো, সেটার পর থেকে গ্লাস ইন্ডাস্ট্রি ডেভেলপ হওয়া শুরু করলো। এবার দেখি এই এক্সাইজ অ্যাক্টটা বা এই লটা কোন জিনিস রিলেটেড। বিফোর দ্যাট টাইম হেভি ট্যাক্সেস হ্যাড বিন প্লেসড অন দ্য অ্যামাউন্ট অফ গ্লাস। আচ্ছা, হেভি ট্যাক্সেস, ট্যাক্স দেওয়া, মানে ট্যাক্স দেওয়া লাগতো অনেক, ঠিক আছে। এই ট্যাক্স দেওয়ার কারণে আমাদের যে গ্লাস মেল্টিং এর প্রসেসটা, এটাতে অনেক ট্যাক্স দেওয়া লাগতো, যার কারণে এটা অনেকটা লস হতো। বাট এই যে হেভি ট্যাক্স রিলেটেড যে লটা বা যে এক্সাইজ অ্যাক্টটা, এটাকে যখন সরাই দেওয়া হলো, ব্রিটেনের কি করা হলো, আমাদের গ্লাস ইন্ডাস্ট্রি, সরি, ব্রিটেনের গ্লাস ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হওয়া শুরু করলো। এটাই ছিল আমার কোশ্চেন। The mid 19th century British glass production developed after changes to laws concerning, কোন জিনিসটা ল নিয়ে আমাদের চেঞ্জেস আসার পরে ডেভেলপ হয়েছে বলেন তো? ট্যাক্স। ট্যাক্স, শুধু ট্যাক্স না, ট্যাক্সেস। ঠিক আছে, তো এই জিনিসগুলোতে খুবই সাবধান। ইএস, যাই হোক, এটা হচ্ছে ট্যাক্স। তো এতক্ষণ হচ্ছে যে আমি বগর বগর করলাম, আমাকে বলেন তো বুঝতে পারছেন কিনা সবাই, নাকি কোথাও কোনো কোশ্চেন আছে মনের মধ্যে? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। সবাই একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা। বুঝতে পারলে হ্যাঁ, জি না ভাইয়া, বুঝতে পারছি। ওকে। আমি বুঝতে পারছি, কিন্তু নতুন তো, এর জন্য কঠিন কঠিন লাগতেছে আপাতত। নতুন, আমরা সবাই নতুন, একটু কঠিন কঠিন লাগবে, একটা পর্যায়ে হচ্ছে যে অনেক ইজি হয়ে যাবে না। আমি যখন নতুন নতুন ছিলাম আমার কাছে অনেক কঠিন কঠিন লাগতো, পরে দিয়ে হচ্ছে যে আমি যখন পুরাতন হয়ে গেছে আমার কাছেও একটু একটু ইজি ইজি তো লাগেই। ঠিক আছে, তো পুরোপুরি ইজি না হলেও মোটামুটি ইজি হয়ে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং স্টোরি, আরেকটা ইন্টারেস্টিং স্টোরি পড়বো, বাট এটা আমি হোমওয়ার্ক দিব। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে বুঝিয়ে দিব কিভাবে করতে হবে, তারপর আমি হোমওয়ার্ক দিব। ক্যামব্রিজ 11, সবার কাছে কি প্রতিটা বইয়ের পিডিএফ আছে? আচ্ছা, মেইন কপি থাকলে হয়েছে, পিডিএফ থাকা ম্যান্ডেটরি না। আর 10 বের করে ফেললাম নাকি? 10 দিয়ে কাজ হবে না, আমার 11 লাগবে। তো আমার হচ্ছে যে 27,
একদিন লিসেনিং করাবো, মানে খুব শীঘ্রই একদিন লিসেনিং করাবো আর কি। চলেন আজকে হচ্ছে আমরা এটা পড়বো, ঠিক আছে? এটা খুব মজার একটা জিনিস আছে। আচ্ছা, আপনাদের কি ঘুম টুম আসতেছে? না। আচ্ছা আমাকে একটু বলেন, এটা কি আমি করায় দিব, নাকি হচ্ছে যে আমি এটা ইয়ে করবো, কি বলে, হোমওয়ার্ক দিব? এটা এটা করাই, হোমওয়ার্ক থাকলে ভালো হবে। হ্যাঁ, আগে রিডিংটা করে দেখেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো যাই হোক, আমরা হচ্ছে যে একটু দেখি এটা কি, ঠিক আছে? স্টোরি অফ সিল্ক। আমরা এতক্ষণ কি করলাম, আমরা হচ্ছে যে এতক্ষণ গ্লাসের হিস্ট্রি পড়ছি, তাই না? এটা আমি মার্ক করব না, আঁকাকি করব না, জাস্ট হচ্ছে যে আমি দেখাই দিব আর কি। আমরা এতক্ষণ হচ্ছে গ্লাসের হিস্টোরি, মানে ইয়া বললাম, স্টোরিটা ভাইয়া, পড়লাম। জি, এটা কত কিছু হতে পারে, খুবই কঠিন। বুঝতে পারি নাই। ভাইয়া খুবই এটা ক্যামব্রিজ কঠিন। কত? এটা হচ্ছে 11। ক্যামব্রিজ 11। এই যে আপনাদের সামনে খুললাম, ক্যামব্রিজ 11, টেস্ট নাম্বার হচ্ছে 3, প্যাসেজ 1। আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে আমরা হচ্ছে সিল্কের হিস্ট্রি নিয়ে পড়বো। এতক্ষণ আমরা গ্লাসের কাহিনী পড়ছি, গ্লাস কিভাবে আবিষ্কার হয়েছে। আপনারা যখন গ্লাস নিয়ে আরো পড়বেন, বা ওই প্যাসেজটা যখন কিনা আরো ভালোভাবে পড়বেন, বুঝবেন, ভোকাবুলারি গুলা শিখবেন। ভোকাবুলারি টেকনিক আমি দেখাইছি, বলছি কিভাবে ভোকাবুলারি শিখতে হয়। সো আমি চাই আজকে আপনারা হচ্ছেন যে নোটবুকটা বানিয়ে ফেলবেন, ঠিক আছে? ভোকাবুলারি নোট ডাউন করার আজকে, লেট করবেন না। ওকে, সো যাই হোক, যখন কিনা হবে তখন আরো সহজ হবে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে সিল্কের হিস্ট্রিটা নিয়ে পড়বো, খুব ভালো কথা। দেখি কি বলা হচ্ছে, দ্য স্টোরি অফ সিল্ক, সিল্কের কাহিনী, দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ডস মোস্ট লাক্সারিয়াস ফেব্রিক ফ্রম অ্যানশিয়েন্ট চায়না টু প্রেজেন্ট ডে। আচ্ছা, সিল্কের হিস্ট্রিটা আমাদেরকে হচ্ছে যে পড়ানো হচ্ছে, বা আজকে আমাদেরকে বলা হবে। সিল্কের হিস্ট্রিটা কি একটু আমরা দেখি, কিভাবে সিল্ক তৈরি হলো, বা কিভাবে সিল্কের আবিষ্কার, সিল্কের ব্যাপার স্যাপারটা কি, একটু আমরা দেখি। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সিল্ক অনেক বছর ধরে লাক্সারির একটা সিম্বল হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে? লাক্সারিয়াস লাইফের একটা সিম্বল হিসাবে ধরা হয়েছে। আগেকার সময় যখন কিনা আমাদের কুইনরা ছিল, বা হচ্ছে যে কিংরা ছিল, মানে রাজা রানীরা ছিল অনেক আগের সময়, তারা সিল্কটা পরতে পছন্দ করতো, কারণ সিল্কটা একটা লাক্সারিয়াস ব্যাপার স্যাপার ছিল, স্পেশালি চায়নাতে। ইভেন এখনো চায়না বলেন, বা হচ্ছে যে অনেক জায়গাতে বড় বড় পদের মানুষজনরা হচ্ছে সিল্কটা পরার চেষ্টা করে আর কি, বা হচ্ছে সিল্কটা পরে, কারণ এটা একটা লাক্সারির একটা সিম্বল, যেটাকে বলে আর কি। আর বাংলাদেশে আপনি যেসব সিল্ক দেখবেন, এগুলো হচ্ছে ম্যাক্সিমামই সিনথেটিক, বা হচ্ছে যে ম্যানমেড, রিয়েল সিল্ক কিন্তু না ম্যাক্সিমাম, কারণ রিয়েল সিল্ক আপনি এত কম দামে পাবেন না। আচ্ছা, সো নেক্সট টাইম হচ্ছে যে আপনি যখন সিল্ক কিনতে যাবেন, জেনে রাখেন যে এটা ওই সিল্ক না যেটা আপনি এখানে পড়তে যাচ্ছেন, কারণ ওই সিল্কটা পাবেন, অবভিয়াসলি পাবেন, বাট একটু খরচা বেশি করতে হবে আর কি। যাক পড়ি। সিল্ক is a fine, smooth material produced from cocoons, soft protective shells that, যাই হোক হাবি যাবি, সিল্ক কিভাবে তৈরি করতে হয় বলা হইতেছে, আমরা একটু কোশ্চেন গুলো দেখে আসি। আমি কিন্তু এগুলো কোনো ধরনের মানে লেখালেখি কিছু করবো না, জাস্ট এটা যেহেতু হোমওয়ার্ক দিব তাই। ওকে, দেখেন, এই টাইপের আমাদের যে গ্যাপ ফিলিং গুলো, এগুলোতে আমাদের জন্য অনেক সহজ ব্যাপারটা কি থাকে, আমাদের সহজ ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বলে বলে দিচ্ছে যে কই থেকে কোশ্চেন হচ্ছে। আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, চায়নার সিল্ক প্রোডাকশন বা আর্লি প্রোডাকশন থেকে কোশ্চেনটা হচ্ছে। সো স্পেসিফিক্যালি ওই জায়গা থেকেই আপনি হচ্ছেন যে সবগুলো কোশ্চেন পাবেন। আচ্ছা, তারপর দিয়ে এই জায়গাটা হচ্ছে সিল্ক রিচেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি ওয়ার্ল্ডের সিল্ক প্রোডাকশন বা সিল্কের ব্যাপার স্যাপার গুলো থেকে এখানে কোশ্চেন গুলো, ঠিক আছে? আচ্ছা দেখ, সো একটু পড়ি। Early silk production in China around 3000 BC according to legend. আচ্ছা, এখান থেকে শুরু হতেছে, তার মানে আমি জানি যে আমার কই থেকে স্ক্যান করতে হবে। Silkworm cocoon fell into emperor wife's hesh. ওকে, ভালো কথা। সিল্কওয়ার্ম একটা হচ্ছে যে আপনার একটা পোকা, সিল্কওয়ার্মটা একটু দেখে নিন, তাহলে আমাদের জন্য জিনিসটা একটু সোজা হবে। সিল্কওয়ার্ম হচ্ছে একটা পোকা, ওই পোকা রেশম পোকা সম্ভবত বলে। সো এই যে রেশম পোকার থেকে আমাদের হচ্ছে যে সিল্ক তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে সিল্ক ওয়ার্ম, একটু দেখে রাখি, কিনে রাখি। এটা হচ্ছে সিল্ক ওয়ার্ম, ঠিক আছে? এই যে সিল্ক ওয়ার্ম থেকে কি হইতেছে দেখেন, সিল্ক তৈরি হইতেছে। এই যে এইগুলোই কিন্তু মনে করেন মূলত সিল্ক
সিল্কের যে অরিজিনাল সুতাটা, ঠিক আছে, এটা নিয়ে আমরা পড়তেছি আজকে। হচ্ছে যে আমরা এই সিল্ক ওয়ার্মের প্রোডাকশন বা হচ্ছে যে কি করে হচ্ছে সিল্ক ওয়ার্মের কাজ টাজ হয়, কি করে সিল্কের প্রোডাকশন হয়, এগুলো আমরা দেখবো। যে সিল্ক, এগুলো হচ্ছে সিল্ক, অরিজিনাল সিল্ক ওয়ার্মের সিল্ক। আচ্ছা, তো এটাই হচ্ছে পড়তেছে। তো দেখেন কি বলা হয়েছে, বলা হচ্ছে এই সালে লেজেন্ড অনুযায়ী বা তাদেরকে পৌরাণিক কাহিনী অনুযায়ী সিল্ক ওয়ার্ম কোকুন, এই যে রেশম পোকাটা ফেল ইনটু এম্পায়ারস ওয়াইফস ড্যাশ, মানে এম্পায়ারের বউয়ের বা সোজা কথা রানীর, রানীর কোন একটা জায়গাতে এই পোকাটা এসে পড়ছিল। এখন আমরা দেখি যে এই পোকাটা রানীর কই এসে পড়ছিল, হাতে পড়ছে, মাথায় পড়ছে, চোখে পড়ছে, খাবারে পড়ছে, কই পড়ছে আমরা একটু খুঁজি দেখি, পাবো এখানে অবভিয়াসলি পাবো। সিল্ক ইজ আ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল প্রডিউসড ফ্রম কোকুন, সেই কোকুন থেকে তৈরি হয়। কোকুনটা কি আমরা একটু দেখে আসি, তাহলে হচ্ছে আমরা চিনব। যখন আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারবো আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। সিল্ক ওয়ার্ম কোকুনটা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে কোকুন, বা সে যে জায়গাটা টাইপের বাসা টাইপের আর কি, সোজা কথা। আমি এত বায়োলজিতে এত স্ট্রং না তো জিনিসটাই। আচ্ছা যাক, material produced from cocoon, soft protective shells that are made by mulberry silkworms. আচ্ছা, legend has it legend has it that it was Liz, it is যেটাই মন চায় নাম, ওয়াইফ অফ দ্য ইয়েলো এম্পায়ার। আচ্ছা ঠিক আছে, এম্পায়ারের বউ এর কাহিনী শুরু হয়ে গেছে। রুলার অফ চায়না, এই যে এই সময় কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, হু ডিসকভার্ড সিল্ক ওয়ার্মস, তার মানে হচ্ছে এই রাজার বউ মানে রানী, আমাদের রানী কি করছে, এই সিল্ক ওয়ার্মটা আবিষ্কার করছে, ঠিক আছে। ওয়ান অ্যাকাউন্ট অফ দি স্টোরি গোস, আচ্ছা দেখি স্টোরিটা কি, গোস দ্যাট as she was taking a walk in her husband's gardens, she discovered that silkworms were responsible for destruction of several mulberry trees. সে যখন হচ্ছে যে তার জামাইয়ের বাগানের ভিতরে হাঁটাহাঁটি করতেছিল, তখন সে দেখলো যে সিল্ক ওয়ার্ম গুলো রেসপন্সিবল, কিসের রেসপন্সিবল, অনেক মালবেরি ট্রি নষ্ট করার জন্য রেসপন্সিবল আছে। she collected a number of cocoons, ঠিক আছে, and sat down to have a rest. সে কি করছে, অনেকগুলো এই কোকুনগুলো কি, এই যে কোকুন আমরা দেখছিলাম না, এই যে সিল্ক ওয়ার্মের যে খোলসটা, এরকম অনেকগুলো কোকুন কি করছে, কালেক্ট করে সে কি করলো, রেস্ট নেওয়ার জন্য একটু বসছে, ঠিক আছে, and sat down to have rest. It just so happened that while she was sipping some tea, one of the cocoons that she had collected landed in hot tea and started to unravel into fine. ওকে, ভালো কথা। তাহলে কি হলো, সে যে কোকুনগুলা নিয়ে বসছে, এই কোকুনগুলা তার কিসের ভিতরে পড়ে গেল, তার চায়ের ভিতরে পড়ে গেল। এবং পড়ার পরে কি হলো, এই যে কোকুনগুলো, এগুলো তো সুতা টাইপের, তাই না, এগুলো হচ্ছে যে আনরেবেল করা শুরু করলো, বা এরকম সুতা সুতা টাইপের হয়ে যাওয়া শুরু করলো। এটাই হচ্ছে কাহিনীটা বলতে পারছে আমাদেরকে। আছে তো দেখেন তো এখানে তো আমি কি দেখলাম, কোকুন মানে এই যে কোকুনটা কোথায় পড়ছে, টি, সিল্কওয়ার্ম কোকুন ফেল ইনটু এম্পায়ার ওয়াইফস, কই পড়ছে এটা বলেন তো, টি, টিতে বা তার চায়ের কাপে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড অনলি, ঠিক আছে, সো টি। তো দেখছেন এটা আমাদের জন্য খুঁজে বের করা কিন্তু খুবই সহজ। এরপর দিয়ে কি বলতেছে, এম্পায়ারস ওয়াইফ ইনভেন্টেড আ ড্যাশ টু পুল আউট সিল্ক ফাইবারস। আচ্ছা, এই রানী কি করছে, একটা হচ্ছে যে কিছু একটা ইনভেন্ট করছে, কিছু একটা আবিষ্কার করছে, কি করার জন্য, টু পুল আউট সিল্ক ফাইবার, সিল্কের যে ফাইবার গুলো এগুলোকে পুল আউট করার জন্য বা টেনে টেনে বের করার জন্য সে একটা কিছু ইনভেন্ট করছে। দেখি তো সে কি ইনভেন্ট করছে। আচ্ছা, টি এই যে কালেক্টেড এন্ড শি হ্যাড কালেক্টেড, আচ্ছা লি টি জু, নামটা সুন্দর। ফাউন্ড দ্যাট শি কুড ওয়াইন্ড দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার্স, সে কি করলো, সে খেয়াল করলো এই যে থ্রেড গুলো, ঠিক আছে, এই যে এই সুতাগুলো সে কি করতে পারে, সে হচ্ছে যে তার আঙ্গুলের সাথে পেঁচাইতে পারে। নড়ে দেখতে কেমন লাগে। আচ্ছা, সো এই যে পড়ছে, পড়ার পরে এরকম যখন হওয়া শুরু করে দিচ্ছে, তখন সে খেয়াল করলো এই যে গরম চায়ের ভিতরে যখন পড়ছে, তখন সে খেয়াল করলো যে এই যে এই সিল্ক গুলো সে আঙ্গুলের সাথে পেঁচাইতে পারে। এই যে যেমন মেয়েটা পেঁচাইতেছে না, বা ছেলে যাই হোক, এরকম যেমন পেঁচাইতেছে, তখন সে খেয়াল করলো যে সেও পেঁচাইতে পারতেছে। আচ্ছা, তো দেখি এরপরের ঘটনাটা কি হইলো। ফাউন্ড দ্যাট শি কুড ওয়াইন্ড দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার্স। আচ্ছা, subsequently she persuaded her husband to allow her to rear silkworms on a grove of mulberry trees. সে তার জামার কাছ থেকে পারমিশন নিল যে আমি এই সিল্ক ওয়ার্মস এর এইগুলারে নিবো বা কালেক্ট করবো, যা মন চায় তা করবো। আচ্ছা,
she also devised a special reel. সে কি করছে, ডিভাইস বা হচ্ছে যে সে একটা কিছু ইনভেন্ট করছে, একটা কিছু বানাইছে। কি করছে সে, দেখেন কি বানাইছে বা কি প্রডিউস করছে, আর স্পেশাল রিল, একটা রিল, একটা বিশেষ ধরনের রিল। রিল কি জানেন? রিল তো আমরা সবাই জানি, রিলটা হচ্ছে যে যেখানে তো কোনো কিছু সচরাচর পেঁচানো হয়, যেমন কিনা সুতার রিল থাকে না, রিল। যদিও এখন আমরা রিল বলতে অন্য কিছুই বুঝাই, ইনস্টা রিলস হোয়াটএভার। সো এই যে এরকম টাইপের একটা স্পেশাল রিল সে তৈরি করছে বা আবিষ্কার করছে, যেটার ভিতরে সে পেঁচাইতে পারে, এগুলোর ভিতরে সুতা পেঁচায়, তো এটাই ইনস্টা রিল এসে করছে আমাদের। আচ্ছা যাক, তো কি হলো, সে একটা কি করলো, পার্সিউটেড। She also devised a special wheel to draw the fibers from cocoon into a single thread so that she would be strong enough to woven into fabric. আচ্ছা, so সে কি করলো, সে হচ্ছে একটা স্পেশাল টাইপের কিছু একটা আবিষ্কার করলো, যেটা দিয়ে সে এইগুলোকে পুল আউট করতে পারে, বা হচ্ছে যে সিল্ক ওয়ার্মের যে ফাইবার গুলো আছে সেগুলোকে সে, ফেব্রিক গুলোকে সে পুল আউট করতে পারে। তো বলেন তো সে কি আবিষ্কার করলো, বা সে কি প্রডিউস করলো, বা সে কি আবিষ্কার মানে ইনভেন্ট করলো? Emperor's wife invented a dash to pull out silk fiber. সিল্ক ফাইবারকে পুল আউট করার জন্য সে কি ইনভেন্ট করলো, আমরা এখানে দেখেছি, দেখেন তো, রিল। রিল, সে একটা স্পেশাল টাইপের রিল। রিল কি করে আমরা দেখেছি না, রিল হচ্ছে যে সুতা টেনে টেনে বের করে পুল আউট করে, তার মানে ওই যে ফেব্রিক গুলো টেনে বের করার জন্য সে একটা বিশেষ ধরনের রিল আবিষ্কার করলো, বা হচ্ছে ইনভেন্ট করলো, যাই হোক, ডিভাইস। আচ্ছা, সো আমরা হচ্ছে এটার অ্যান্সারটা কি পেলাম, এটার অ্যান্সারটা পেলাম আমরা রিল। সো এভাবেই হচ্ছে আপনারা এটা খুঁজে খুঁজে বের করবেন। পারবেন না? অনেকগুলো আছে, পারবেন? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিচ্ছি। শুধু যে এটা রেখে দিচ্ছি তাও না, আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং, আচ্ছা না, এটা কেমব্রিজ কত? এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 11। আচ্ছা দেখেন, তো আমি আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিচ্ছি, পাশাপাশি হচ্ছে আমাদের এরকম টাইপের আর যা যা পাবেন সহজে যেগুলো করা যায় আর কি, প্যাসেজ ওয়ানের যে রিডিং যেগুলো পাবেন ওইগুলো করার চেষ্টা করবেন। কারণ আমাদের পরবর্তী ক্লাস কবে হবে? আমাদের পরবর্তী ক্লাস হবে আজকে তো রাত বাদ, কালকে সারাদিন সময় পাবেন, এরপরে সারাদিন সময় পাবেন, অর্থাৎ আপনি প্রায় 48 ঘন্টা সময় পাবেন। এই 48 ঘন্টা সময়ের ভিতরে আপনি ক্যামব্রিজ সবগুলা থেকে ঘেটে ঘুটে যতগুলা পসিবল প্যাসেজ ওয়ানের এই যে এই টাইপের এগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে গ্যাপ ফিলিং গুলো করার চেষ্টা করবেন। যদি এটার উপর আমার হয়তো আরো এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে, ডেফিনেটলি নেওয়া লাগবে, কারণ হচ্ছে যে আমরা এখনো হচ্ছে যে সিনোনিম ওয়ালা গ্যাপ ফিলিংটা করি নাই। তারপর দিয়ে আমরা হচ্ছে যে আরো একটা আছে পিকচার টিকচার দেওয়া থাকে, ওটা করি নাই, তো এগুলো করা লাগবে। এছাড়া হচ্ছে যে আপনাদেরকে আমি এটা দেখালাম যে আপনারা এটা তো ডেফিনেটলি করবেন, এছাড়া হচ্ছে আপনারা আরো গ্যাপ ফিলিং করবেন, ঠিক আছে? খুঁজে খুঁজে যেখানে আপনারা পান গ্যাপ ফিলিং প্যাসেজ ওয়ানের গুলো আর কি, মূলত আপনারা যেগুলো পাবেন এগুলো করার চেষ্টা করবেন। এটাও এক টাইপের হচ্ছে গ্যাপ ফিলিং, বাট এটা যেটা লাস্টের দিকে থেকে একটু ভিন্ন। আর খেয়াল করবেন যে আপনাকে গ্যাপ ফিলিং এর আগে কয়টা ওয়ার্ড বলা হইতেছে, 1 ওয়ার্ড বলা হইতেছে নাকি 3 ওয়ার্ড বলা হইতেছে। যদি এখানে যে 3 ওয়ার্ড অনলি বলা হয়েছে তাহলে আপনি 3 ওয়ার্ডের গুলা দেওয়ার চেষ্টা করবেন। 3 ওয়ার্ড ম্যাক্সিমাম যদি বলা থাকে তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ 3 ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। 1 ওয়ার্ড দিয়েও হয়, 2 ওয়ার্ড দিয়েও হয়, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক করবেন। আচ্ছা, এখন আমাকে বলেন, ফার্স্ট ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা কে কে করছেন আমাকে একটু দেখান। হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করলে সব চুপচাপ হয়ে যান কেন? বলেন বলেন, কে কে হোমওয়ার্ক করছেন? কেউ না করলে বলেন যে করি নাই। ভাইয়া আমি তো করি ওই নাই দিন ভাইয়া। ঘুমছিলাম। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আমাদের হোমওয়ার্কের তো রেকর্ডিং ক্লাস তো দেওয়া ছিল, ম্যাটেরিয়াল দেওয়া ছিল। আপনারা যদি করতে চাইতেন তাহলে হচ্ছে যে রেকর্ডিং দেখে ম্যাটেরিয়াল সহ করতে পারতেন, তাই না? জি ভাইয়া। তো দেখেন, এটা কিন্তু
না করতে পারা। আর আমি কিন্তু বারবার বলছি যে আপনাদেরকে একুরেট হতে হবে না, আমি আপনাদের রাইটিংটা কেন দেখতে যাচ্ছি, যাতে করে আমি আপনাদেরকে একটু জাজ করতে পারি আপনাদের কন্ডিশনটা কি, যেন আমি বুঝতে পারি। তো আমাকে যদি আপনারা আপনাদের কন্ডিশনটা না বুঝান, আমি তো ওই যে বলছিলাম যে মাঝে মধ্যে আপনাদেরকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এমন কিছু টপিক করাবো গ্রামে, আমি ওগুলো কিভাবে করাবো বলেন? সো প্রথম দিকে যদি আপনারা এরকম ঢিলা দিয়ে দেন, লাস্টের দিকে তো আপনাদেরকে আমি খুঁজেই পাবো না। এই কারণে আপনারা হচ্ছে যে হোমওয়ার্ক গুলো করবেন, আমি যে হোমওয়ার্ক গুলো দিয়ে দিই করবেন। আর আমাদের কিন্তু দেখছেনই মোটামুটি কিন্তু টাইট, তাই না? আমাদের হচ্ছে ফিরে আসার সুযোগটা একটু কম থাকে, কারণ অনেক টপিক, তো যদি ফিরে আসতে যাই তাহলে আমাদের অনেকটা টাইম লস হবে। আর টাইম লস হওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার, স্পেশালি বাইরের ক্ষেত্রে। একটা জিনিস কি জানেন, আপনি যদি একটু মোটামুটি লেভেলের স্টুডেন্ট হন, আপনি একবার দিয়ে হচ্ছে যে মানে একবার পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর পেয়ে যাবেন। আপনার টার্গেট ধরে নেন হচ্ছে যে জানুয়ারি ইনটেক, পরীক্ষাটা এমন টাইমে দিবেন যেন আপনি আপনার স্কোরটা ভালোভাবে পেয়ে যান আশা করি। আর আল্লাহ না করুক যদি কখনো অ্যাক্সিডেন্টও হয়, আপনি যেন সেকেন্ড টাইম পরীক্ষাটা আপনার ইনটেকের আগেই দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ কি হয় জানেন, আপনার কিন্তু একটা ইনটেক মিস হয়ে যাবে। ইনটেক মিস হয়ে যাওয়া মানে 6 মাস বা 8 মাস মিস হয়ে যাওয়া, বা 1 বছরও মিস হয়ে যাওয়া, হুইচ ইজ রিয়েলি রিয়েলি হার্ট ব্রেকিং। এই কারণে সবাই একটু সিরিয়াস থাকবেন, ঠিক আছে? টাইমটাকে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিবেন। কেউ কি কোনো ট্যাক্সি দিয়েছেন? হ্যাঁ, সিনথিয়া হাত তুলেছেন, বলেন কি বলতে যাচ্ছেন। ভাইয়া জানুয়ারি ইনটেকের জন্য কোন মাসে এক্সাম দিলে ভালো হয়? জানুয়ারি মাসে জানুয়ারি ইনটেকের জন্য আপনাকে হচ্ছে যে এটা কি চলে সেপ্টেম্বর, আপনাকে তো এখনই পরীক্ষা দিতে হবে, সপ্তাহ 10 দিনের ভিতরে সর্বোচ্চ গেলে। কারণ কি, কারণ হচ্ছে যে আপনি পরীক্ষা দিবেন, একটু একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আচ্ছা আপনাদেরকে একটু আমি বলি, হ্যাঁ, কারণ এগুলো তো আপনাদের সাথে রিলেটেড, একটু নলেজ শেয়ার করি। শুধু তো আপনাদেরকে ক্লাস করালে হবে না, নলেজ দিয়ে রাখা ভালো। ক্লাস তো সব জায়গাতেই পাবেন। জানুয়ারি বা আপনি যে ইনটেকে করতে চান, আপনার কিন্তু মোটামুটি 4 মাস আগের থেকে ভার্সিটির অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যায় সাধারণত। আমি জেনারেল কেস বলতেছি, বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাপার। তো আপনার যদি হচ্ছে 4 মাস আগে অ্যাপ্লিকেশনটা শুরু হয়, ভার্সিটি অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লাই করবেন, রেজাল্ট পাইতে পাইতে হচ্ছে যে লাগে 1 সপ্তাহ, ঠিক আছে? সপ্তাহ মানে ভার্সিটির রেজাল্ট সপ্তাহ, 10 দিন, 1 মাসও লাগে সামটাইমস, দেশ ভেদে। তো আপনি হচ্ছেন যে রেজাল্ট পাবেন, পাওয়ার পরে আপনি কি করবেন, আপনার হচ্ছে যে টিউশন ফি দিবেন, মানে অফার লেটার পাওয়ার পরে টিউশন ফি দিবেন, এই সব কিছু কইরা টইরা হচ্ছে যে আপনি এমবেসি রিটের জন্য অ্যাপ্লাই করবেন। এই জিনিসগুলোর জন্য আপনার আনুমানিক 4 মাসের মতো টাইমটা হাতে রাখে ভার্সিটি গুলো, মিনিমাম 4 মাসের মতো টাইমটা রাখে। তো জানুয়ারি ইনটেক যদি আপনার ধরতে হয়, তাহলে আপনি হিসাব করেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে আপনার যদি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি যে দেশে যেতে যাচ্ছেন ওই দেশের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো আপনার এখন আজকাল 10 দিন 15 দিনের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য আপনার তো আইএলটিএস রেডি রাখা লাগবে। সো আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি মোটামুটি অনেকটা লেট। জানুয়ারি ইনটেকটা ধরা আপনার জন্য কোয়াইট টাফ, বা সেকেন্ড টু ইম্পসিবল, প্রায় ইম্পসিবল। তো মানে শুনতে খারাপ লাগলো, একটু রিয়েলিটিটা বলাটা আর কি আমার মনে হয় আমার দায়িত্ব। আচ্ছা, আর যারা যারা হাত ভাইয়া তুলতেছে- জি। আইএলটিএস এক্সাম দেওয়ার পরে কতদিন পরে রেজাল্টটা বের হয়? আপনি যদি পেপার বেসড দেন তাহলে হচ্ছে 13 দিন, আর আপনি যদি কম্পিউটার বেসড দেন তাহলে হচ্ছে 3 দিন, যদি না কোনো সমস্যা হয়। প্যান পেপার বেসড 13 দিন, আর হচ্ছে যে কম্পিউটার বেসড কয়দিন, 3 দিন থেকে 1 সপ্তাহ, 3 দিন 4 দিন 5 দিন থেকে 1 সপ্তাহ এর ভিতরে। আচ্ছা ভাইয়া, আমি তো বরিশালে থাকি, এখানে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ভেন্যু নেই, তো আইডিবি তে দেওয়াটা কি সেফ? আপনি যেইখানেই দেন কিচ্ছু আসে যায় না। আইডিপি বলেন আর ব্রিটিশ কাউন্সিল বলেন, এরা দুইজন হচ্ছে জাস্ট কেরিয়ার। কেরিয়ার মানে কি, আপনি জাস্ট পরীক্ষা দিবেন, ওরা আপনার হচ্ছে যে মানে রেজাল্টটাকে ক্যামব্রিজ পর্যন্ত পৌঁছে দিবে, এছাড়া আর কিছু না। আচ্ছা। কিন্তু ডিপেন্ড করে আপনি যে ভেন্যুটাতে দিচ্ছেন ওই ভেন্যুটার সার্ভিস কিরকম। কারণ কিছু কিছু ভেন্যুর সার্ভিসটা অনেক ভালো থাকে, প্রফেশনাল থাকে, কিছু কিছু ভেন্যুর সার্ভিসটা একটু আনপ্রফেশনাল থাকে, ঠিক আছে?
যেমন কিনা সিলেটের যে আর্কেডিয়াতে যে ভেন্যুটা সেটা ওরা অনেক প্রফেশনাল, কারণ ওরা সম্ভবত বাংলাদেশের প্রথম দিকে। ওদের কোডটাই হচ্ছে যে BD01 না যেন কি ওদের ভ্যানু কোড। আচ্ছা, আর কে যেন হাত তুলেছেন, কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, আমি সামনের ইয়ারে আপনার সেপ্টেম্বর ইনটেকে যাওয়ার জন্য যাব। আচ্ছা, তাহলে তো আপনার কাছে এনাফ টাইম আছে। আপনি হচ্ছেন যে আমার 4 মাস, 4 মাস হচ্ছে এক্সাম IELTS। জি, এক্সাম কোন মাসে দিলে ভালো হবে? জানুয়ারিতে দেন। জানুয়ারিতে? জানুয়ারিতে দিলে হচ্ছে যে আপনার কি হবে, আপনি রেজাল্টটা হাতে পেয়ে যাবেন। আল্লাহ না করুক যদি আপনার এক্সপেক্টেড স্কোর না আসে, আপনি যেন সেকেন্ড টাইম পরীক্ষাটা দিতে পারেন। সেফ জোনে থাকাটা ভালো না? মানে ধরে নিলাম আপনি হচ্ছে যে আইএলস এ 8 পাওয়ার মতো স্টুডেন্ট ধরে নিলাম, বাট এক্সিডেন্ট তো সবার সাথেই হতে পারে, তাই না? জি। এই কারণে সেফ জোনে থাকার জন্য একটু আর্লি বললাম আর কি। আর আপনি একটু আর্লি টার্গেট রাখলে আপনি আর্লি করতে পারবেন। ওকে, আর কোশ্চেন? জি না ভাইয়া। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আজকে তাহলে হচ্ছে আমি রিডিংটা আপনাদেরকে এটা করায় দিতে পারি, বাট হচ্ছে যে আমি এটা করাতে চাচ্ছি না, আমি এটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি আর কি। যেহেতু আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা হোমওয়ার্ক নিতে ইন্টারেস্টেড, তাহলে হচ্ছে যে আমি এটা একটু না আগাই, আপনারা এটা হোমওয়ার্কটা করেন। আর আপনারা যেহেতু হোমওয়ার্ক করেন নাই, তাহলে হচ্ছে আমি তো আজকে চেক করতে পারতাছি না, কি আর করা, আফসোস। তো যে রাইটিং এর যে হোমওয়ার্কটা ছিল ওই হোমওয়ার্কটা করার চেষ্টা করবেন, আর এগুলো করবেন, ঠিক আছে? তারপর দিয়ে হচ্ছে যে আরো রাইটিং, সরি, প্যাসেজ 1 এর রিডিং এর এরকম টাইপের যে গ্যাপ ফিলিং গুলো আছে ওইগুলো করবেন। পারবেন সবাই? জি জি পারবো। ভাইয়া, পারবো। ওকে, তাহলে হচ্ছে আজকের টপিক বা আজকের পড়ানোটা এখানেই শেষ করি। এখন আমাকে ইন্ডিভিজুয়ালি বলেন কার কোথায় প্রবলেম আছে বা কেউ কি এক্সট্রা কিছু করতে চাচ্ছেন কিনা। ভাইয়া কেউ কি? প্র্যাকটিস করতে গেলে আমার রিডিং এর সমস্যা হয়, ভোকাবুলারি অনেক উইক তো এজন্য। আচ্ছা ঠিক আছে, ভোকাবুলারি উইক আপনার হচ্ছে যে একটু প্রবলেমটা হয়। ভোকাবুলারি শেখার জন্য একটা টেকনিক বলছিলাম না, নোট খাতা, নোটপ্যাড, মনে আছে প্রিভিয়াস ক্লাসে? হ্যাঁ ভাইয়া জি বলছিলেন। হ্যাঁ, সেটা একটু ট্রাই করেন, একটা সপ্তাহ ট্রাই করেন, তারপরে আমাকে রেজাল্টটা জানান, ঠিক আছে? যেহেতু আপনাকে একটা আমি মেডিসিন দিয়েছি, তো মেডিসিনটা আপনি আগে খান, খাওয়ার পরে দেখেন আপনার কিরকম রিয়েক্ট হচ্ছে, তারপর দিয়ে আমার কাছে আবার আসেন, ঠিক আছে? আমি হচ্ছে যে এক্সামিন করে বলবো যে ওষুধটা কাজ করছে কিনা, যদি কাজ না করে তাহলে হচ্ছে যে নতুন ওষুধ প্রেসক্রাইব করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। আর কারোর কোথাও কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন বা কিছু করতে যাচ্ছেন? ভাইয়া রাইটিং টাস্ক 2 নিয়ে মানে ভীষণ ভয় লাগে। আচ্ছা, সমস্যা নেই, রাইটিং টাস্ক 2 এর উপর আমরা ক্লাস করাবো। রাইটিং টাস্ক 2 নিয়ে আমাদের হচ্ছে যে মোর দেন এনাফ ম্যাটেরিয়ালস আছে, আমি হচ্ছে যে অনেকগুলো করাবো, করানোর পর হচ্ছে যে ঠিক হয়ে যাবে, প্যারা নাই। বাট আপাতত রাইটিং টাস্ক 1 এর হোমওয়ার্কটা করেন। আচ্ছা, যাক, তাহলে হচ্ছে যে আমরা তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখি, যেহেতু কারোর কোনো কোশ্চেন নাই, প্লাস হচ্ছে হোমওয়ার্কও নাই চেক করার মতো। এতটুকু পর্যন্ত রাখি। আপনারা সবাই রিডিং প্যাসেজ 1 এর আজকের প্রায়োরিটি হোমওয়ার্ক হচ্ছে যেটা আমি দেখাই দিচ্ছি সেটা ডেফিনেটলি করবেন। আমাকে বলবেন কয়টা হচ্ছে কয়টা হচ্ছে না, গ্রুপে মেসেজ দিবেন কোথাও প্রবলেম ফেস করলে, ঠিক আছে? গ্রুপের ভিতরে দিবেন, আমার ইনবক্সে দিতে পারেন, বাট গ্রুপে দিলে সবচেয়ে ভালো হয়, কারণ ওইখানে ভিতরে আলোচনা করলে বাকিদেরও হেল্প হবে, ঠিক আছে? আমি ভয়েস দিয়ে হোক বা যেভাবে হোক বুঝিয়ে দিব। আচ্ছা, আর যেটা বললাম আর কি, যেটা হোমওয়ার্ক সেটা ডেফিনেটলি করবেন। পাশাপাশি রিডিং এর প্যাসেজ 1 যতগুলো আছে এগুলোর ভিতরে এরকম গ্যাপ ফিলিং যেগুলো পাবেন সবগুলো করবেন। 48 ঘন্টা সময় পাচ্ছেন, সবগুলা করার চেষ্টা করবেন যতগুলা পারেন, ঠিক আছে? আর তারপর দিয়ে আরেকটা হোমওয়ার্ক হচ্ছে যেটা ডিউ হোমওয়ার্ক, ওটা তো আপনারা জানেনই, রাইটিং টেস্ট 1 এর এটা হোমওয়ার্ক দেওয়া ছিল। বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাদের আমাদের জি, নেক্সট ক্লাস কবে? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন। আজকে কি বার? আজকে আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার। 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 তাহলে রবি, মঙ্গল, বৃহস্পতি
রাত 9টায় দিলে কারোর সমস্যা আছে? না না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, মানে একদিন পর পর আর কি, রাত 9টায়। তাহলে ঠিক আছে, ওকে সবাই ভাইয়া, ভালো তাহলে থাকেন। জি হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।